হ্যালো স্টুডেন্টস, আচ্ছা যেই অ্যাডভান্স শেষ হয়ে গেল, আশা করছি খুব ভালো পরীক্ষা হয়েছে তোমাদের। যারা যেই অ্যাডভান্সের জন্য কোয়ালিফাই করেছিলে তারা খুব ভালো পরীক্ষা দিয়েছো এবং তাদের ফিউচার খুব সিকিওর হোক এটাই আমার প্রার্থনা রইল। তাদের জন্য আমার বেস্ট উইশেস থাকছে। তোমরা অলরেডি যেই দেখো পরীক্ষা যেমনই হয়ে থাক ভালোই হয়েছে আমি আশা করছি। যাদের মনে হচ্ছে একটু ডাউন আছো, ডাউন হওয়ার কিছু নেই, কারণ দেখো যেই মেন কোয়ালিফাই করে যেই অ্যাডভান্স দেওয়াটাই একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। তো তোমরা সেই জায়গা থেকে যুদ্ধ অনেকটাই জিতে বসে আছো। তো আমি আবার তোমাদের কংগ্রাচুলেট করছি। খুব ভালো করে তোমরা তোমাদের ফিউচারের দিকে এগিয়ে যাও। আর বাকি প্রত্যেকটা পরীক্ষার রেজাল্ট তো আসা বাকি রয়েছে, বিটসেট রয়েছে, সেগুলো খুব ভালো করে দাও। তো আমি যেমনভাবে যেই অ্যাডভান্সের আগে তোমাদের কিছুটা সাহায্য করার চেষ্টা করেছিলাম, যেই অ্যাডভান্স হয়ে গেছে, এখন সলিউশনটাও করা মনে হলো যে আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি জিজ্ঞেসও করেছিলাম, অনেকে বললো যে হ্যাঁ সলিউশনটা স্যার করলে ভালো হয়। তো পরীক্ষার পরে পেপার অ্যানালিসিস নিয়ে আমি খুব একটা বিশ্বাসী নই। আমি কথাও বলবো না বেশি, আমি পেপারের সলিউশনের দিকেই চলে যাব। তো পেপারের সলিউশনটা দেখো, যারা আগামী বছর দিচ্ছ তারা বেশি ভালো করে জিনিসটাকে দেখো যে কিভাবে আমি প্রত্যেকটা প্রশ্নকে রেখেছি এবং কী ধরনের প্রশ্ন এসছে। তো সেটাও তোমাদের পক্ষে আশা করছি খুব হেল্পফুল একটা জায়গা হবে। তো শুরু করছি তাহলে, আমরা পেপার 1 দিয়ে স্টার্ট করছি। হ্যাঁ, যেই অ্যাডভান্স পেপার 1 দিয়ে শুরু করছি, পেপার 1। আচ্ছা, এবং এখানে আরেকটা জিনিস, কিভাবে আমাকে অনেকে বলে যে স্যার আপনি মাঝে মাঝেই বলেন এনসিইআরটি থেকে যেই অ্যাডভান্স, আমি দেখাবো সত্যিই যেই অ্যাডভান্সে এনসিইআরটি থেকে প্রশ্ন কিন্তু এসছে। সব প্রশ্ন আসেনি, কিন্তু কিছু প্রশ্ন অবশ্যই এসছে। আমি সেই জন্য সোর্সগুলোও তুলে এনেছি। আচ্ছা, আমরা সেকশন 1 দিয়ে স্টার্ট করছি। দেখো প্রথম সেকশন এনসিইআরটি থেকেই এসছে। আমি একদম ক্লাস 12 পি ব্লকের সেকশন তুলে নিয়ে এসেছি, যে কারণে অনেকেই বললে অনেক কিছু বিশ্বাস করবে বা করবে না, বিভিন্ন রকম মানে বিতর্ক তৈরি হবে। সেই বিতর্কে যাওয়ার কোনো আগ্রহ ইচ্ছা কোনোটাই আমার নেই। তো আমি ওই জন্য একদম সলিউশনগুলো তুলে নিয়ে এলাম যে ভাই কোথায় রয়েছে দেখে নাও। সব জিনিস তো ডাইরেক্ট থাকবে না, তবে অনেকটাই রয়েছে। তো দেখো কি দিচ্ছে, দ্য হিটিং অফ অ্যামোনিয়াম নাইট্রেট। এটা অ্যাকচুয়ালি যেই অ্যাডভান্স লেভেলে দিয়েছে ঠিকই, এটা অনেক ছোট ক্লাসেও জিনিসটা পড়া হয়। নাইট্রোজেন প্রস্তুতির বিক্রিয়া বা নাইট্রোজেনের প্রিপারেশন, এটা কিন্তু লাগে অ্যামোনিয়াম নাইট্রাইট যেটা। তো সেটাই দিয়েছে এখানে। দেখো এর মধ্যে অ্যামোনিয়াম নাইট্রেটের বিষয়টা এই যে দিয়েছে, দেখো দেখতে পাচ্ছ লাফিং গ্যাস তৈরি হয়, এটাই হিট বলে দিয়েছে এনসিইআরটি এখানে। হ্যাঁ, এই হিটটা মোটামুটি 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেডে করলে প্রথমে লাফিং গ্যাস উৎপন্ন হবে এবং তারপর এই লাফিং গ্যাসটাকে 800 ডিগ্রি সেন্টিগ্রেডের দিকে যদি আমরা নিয়ে যাই, সেখান থেকে আমরা আবার নাইট্রোজেন গ্যাস প্রডিউস করতে পারবো। মানে এই N2O-টাকে যদি 800 ডিগ্রিতে হিট করা যায়, মানে মোটামুটি 800 ডিগ্রির আশপাশে হিট করলে এখান থেকে কিন্তু আবার আমরা নাইট্রোজেন গ্যাস প্রোডাকশন করতে পারবো। তো একদম বই থেকে তুলে দেওয়া প্রশ্ন। অ্যামোনিয়াম নাইট্রেট থেকে N2O, অ্যামোনিয়াম নাইট্রেট থেকে N2O, মানে এমনি আমরা অপশান বি এবং ডি বাদ চলে যাচ্ছে। আর প্রথমটা তো একটা এক্সপ্লোসিভ হিসেবে জানাই আছে। প্রথমটা দেখবে, দেখো প্রথমটা ডাইরেক্ট এনসিইআরটিতে দেয়নি। এই দেখো প্রথমটা, দেখো তোমার সামনে সোর্স, তোমার সামনে অ্যামোনিয়াম ক্লোরাইড আর NaNO2 সোডিয়াম নাইট্রেট বিক্রিয়া করলে কি হয়, অ্যামোনিয়াম নাইট্রাইট NH4NO2, যেটা তীব্র বিস্ফোরণের সম্ভাবনা থাকবে এবং ফাইনালি প্রোডাকশন হবে নাইট্রোজেন। তাহলে প্রথম প্রশ্ন নিয়ে বেশি কথার দিকে যাব না, অপশান এ, ফার্স্ট অপশান কিন্তু এ কারেক্ট হবে। আরেকটা জিনিস বলে দিই, অনেকে হয়তো বলতে পারে স্যার লাইভ কেন করাচ্ছেন? লাইভ করাতে চেয়েছিলাম, চ্যানেলের বিশেষ কি হয়তো চ্যানেলে কোনো অব্লিগেশন থাকার কারণে আমি লাইভটা নিতে পারছি না। তো কোনো অসুবিধা নেই, সেটা না, বিষয় হচ্ছে তোমরা কোনো দিক থেকেই কোনো বঞ্চিত হবে না। যেটা দিয়ে লাইভেও দিতাম সেটাই দিচ্ছে এখানেও। আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন, কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের কি দিচ্ছে দেখো, ভালো করে কোয়েশ্চেনটা পড়া যায়। এটা আমি কখনোই বলছি না এনসিইআরটি, এটা কনসেপ্ট থেকেই করতে হবে। কি দিয়েছে, কারেক্ট অর্ডার অফ ওয়েভলেংথ ম্যাক্সিমা। তার মানে ওয়েভলেংথ ম্যাক্সিমা মানে ল্যামডা ম্যাক্সের কথা বলছে, অফ দ্য অ্যাবজর্পশন ব্যান্ড ইউভি রিজিয়ান, আলট্রাভায়োলেট রিজিয়ান। আচ্ছা, ইউভি রিজিয়ানে মোটামুটি ভ্যালু হয় হচ্ছে 200 থেকে 400 ন্যানোমিটারের মধ্যে। এটা মোটামুটি লো ওয়েভলেংথের ক্যাটাগরিতেই পড়ে। এবার আমরা যেটা জানি যে
এনার্জি অফ দি কমপ্লেক্স directly proportional to ligand field strength, LFS মানে ligand field strength, proportional to delta octahedral, proportional to 1 by lambda। এনার্জির সঙ্গে ওয়েভলেংথের একটা ইনভার্স রিলেশনশিপ আছে। তো আমরা যদি স্পেকট্রোকেমিক্যাল সিরিজের অ্যাকর্ডিংলি দেখি, পাই অ্যাকসেপ্টার লাইগ্যান্ড, এটা আমি ডাব্লিউবিজির সময় যে ক্লাস দেখবে সেখানে কার্বন মোনোঅক্সাইডের এমও করে দেখিয়েছিলাম মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম। তো সব থেকে স্ট্রং লাইগ্যান্ড সায়ানাইড। তারপরে যে সিকোয়েন্সে কোয়েশ্চেনটি দেওয়া হয়েছে তাতে আসা উচিত অ্যামোনিয়া, তারপরে আসা উচিত জল, এবং সব থেকেও দুর্বল বা উইক লাইগ্যান্ড হিসেবে আসবে ক্লোরাইড বা ক্লোরিন। তো ক্লোরিন সব থেকে উইক লাইগ্যান্ড, তাহলে এনার্জি অফ দি কমপ্লেক্স ক্লোরিনের জন্য মিনিমাম হবে। এটা হচ্ছে অর্ডার অফ লাইগ্যান্ড ফিল্ড স্ট্রেংথ। লাইগ্যান্ড ফিল্ড স্ট্রেংথ যে অর্ডারে যাবে এইটাই কিসের লাইগ্যান্ড ফিল্ড স্ট্রেংথ অ্যান্ড এনার্জি অফ দি কমপ্লেক্স। লাইগ্যান্ড ফিল্ড স্ট্রেংথ যে অর্ডারে যাবে এনার্জি অফ দি কমপ্লেক্সও কিন্তু ঠিক সেই অর্ডারেই থাকবে, এনার্জি অফ দি কমপ্লেক্স। তাহলে এনার্জি যে অর্ডারে যাবে ওয়েভলেংথ ঠিক তার উল্টো অর্ডারে আসবে। ওয়েভলেংথের অর্ডারটা তাহলে কি হবে? অর্ডার অফ ল্যামডা অ্যাবজর্বড। ল্যামডা অ্যাবজর্বের জায়গায় কি হবে? ক্লোরিন, তারপরেই আসবে ওয়াটার, তারপরে আসবে অ্যামোনিয়া, তারপরে আসবে সায়ানাইড। তার মানে সব থেকে ম্যাক্সিমাম ওয়েভলেংথকে কে অ্যাবজর্ব করবে? সরি, এটা আমরা কি লিখবো? অ্যাবজর্বস ম্যাক্সিমাম ওয়েভলেংথকে। তাহলে ক্লোরিন কোনটায় আছে? অপশান 1 কারেক্ট হবে। দেখো অপশান 1 মানে এ কারেক্ট হবে, ভেরি সরি, অপশান এ কে তুমি কারেক্ট পাবে। দেখো বুঝলে কিনা দেখো, যেখানে কোয়ারি আছে এখানে তো আমাকে ডাইরেক্ট বলতে পারবে না, কমেন্টে জানিও ডেফিনেটলি যেটা কোয়ারি রয়েছে। যেটা বারবার করে বললাম কি, যদি কমপ্লেক্সের লাইগ্যান্ডটা স্ট্রং হয়, লাইগ্যান্ড যত স্ট্রং হবে কমপ্লেক্সের এনার্জি তত বেশি হবে। আর এনার্জির সাথে প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি কি বলছে? এনার্জি এইচ নিউ, ফ্রিকোয়েন্সির সাথে ডিরেক্ট আর ওয়েভলেংথের সঙ্গে ইনভার্স। তো এনার্জি বাড়লে ফ্রিকোয়েন্সি বাড়বে, ওয়েভলেংথ কমবে। তো লাইগ্যান্ড ফিল্ড স্ট্রেংথে পাই অ্যাসিডিটির জন্য সায়ানাইড সব থেকে স্ট্রং লাইগ্যান্ড, তাই সায়ানাইড যে কমপ্লেক্সে আছে তার এনার্জি ম্যাক্সিমাম, ক্লোরিন যে কমপ্লেক্সে আছে তার এনার্জি মিনিমাম। তো এনার্জি যদি মিনিমাম হয় ওয়েভলেংথ অফ অ্যাবজর্পশন ম্যাক্সিমাম হবে, ফার্স্ট অপশন আসবে। নেক্সট এগোচ্ছি। আচ্ছা এ দেখো আবার এনসিইআরটির বই থেকে ডি অ্যান্ড এফ ব্লক থেকে পুরো তুলে দিয়েছে প্রশ্নটা। ডি অ্যান্ড এফ ব্লক, ডি অ্যান্ড এফ ব্লক, এটাও ডাব্লিউবিজির পোর্শনে আমি দেখবে ম্যাঙ্গানিজ দিয়ে করিয়েছিলাম। ম্যাঙ্গানিজ ফেয়ারলি যে মিডিয়ামে, বলো ম্যাঙ্গানিজ হচ্ছে ফেয়ারলি নিউট্রাল, মানে সরি ফেইন্টলি নিউট্রালাইন বা উইকলি অ্যালকালাইন মিডিয়াম। দেখবে ডাব্লিউবিজি এর আগে 6 ঘন্টা 13 মিনিটের একটা ক্লাস ওখানে করানো আছে, রেডক্স পড়িয়েছিলাম ওখানে। তো যাই হোক, দেখো কোনটার সাথে এই যে ফেইন্টলি নিউট্রাল বা ফেইন্টলি অ্যালকালাইন সলিউশন, কোয়েশ্চেনটা পড়ো। রিয়াকশন অফ পারম্যাঙ্গানেট আয়ন, তার মানে অতি অবশ্যই MnO4 মাইনাস আয়ন উইথ আয়োডাইড আয়ন ইন নিউট্রাল অ্যাকোয়াস মিডিয়াম। এই যে I মাইনাস, দেখো তুমি নিজে দেখো, আমি বলবো না। KMnO4 মানে MnO4 মাইনাসের সঙ্গে I মাইনাস একদম তুলে দিয়েছে। দিস ইজ আয়োডেট, দিস ইজ আয়োডেট, অপশান বি। এটা নিয়ে আর কি বলবো বলো, বই থেকে তুলে প্রশ্ন দিয়েছে। এবার জেই অ্যাডভান্সের কেমিস্ট্রি তো খুব কঠিন হয়নি এমনিও। আচ্ছা এই বিষয়টা নিয়ে আমার বেশ কিছু ক্লাস রয়েছে, এর ওপরে 2 বা 3টে ক্লাস আমার ইউটিউবে নেওয়া আছে কোয়াসি অ্যারোমেটিসিটির ওপরে। এটা সেই জায়গারই প্রশ্ন। এগুলো প্রত্যেকটাই কার্বন অ্যাসিডের মধ্যে পড়বে,
তো এই কার্বন অ্যাসিডগুলোকে আমাদের অ্যানালিসিস করতে হবে। মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেন মানে তুমি অ্যাসিডিক হাইড্রোজেনটাকে তুলে নিয়ে কার্ব অ্যানায়ন তৈরি করবে, এবং যদি তারপরে সেই কার্ব অ্যানায়নটার স্টেবিলিটি বা স্থায়িত্ব চেক করবে। কার্ব অ্যানায়ন বলতে কি, আমরা এটাকে ইকুইভ্যালেন্ট টু কনজুগেট বেস বলবো। কনজুগেট বেস যত স্টেবল হবে অ্যাসিডিক স্ট্রেংথ ন্যাচারালি বাড়বে। তো এখানে যদি আমরা দেখি, দেখো যে হাইড্রোজেনগুলো পর্যন্ত মার্ক করে দিয়েছে, যেই অ্যাডভান্সটির তো এটাই ভালো দিক যে প্রতিটা ইনফরমেশন খুব অথেন্টিকভাবে ডেসক্রাইব করা থাকে। আচ্ছা দেখো, আমি এখানে যদি দেখাই কার্ব অ্যানায়নের বিশেষত্ব এখানে কি রয়েছে। এই দেখো, CH2 মাইনাস, এইখানে প্রত্যেক কটা ডিটেল এক্সপ্লানেশনে যাব, তাতে সময় লাগছে লাগুক, কোনো অসুবিধা নেই। এই রয়েছে। তো এবার এর মধ্যে একটা জিনিস খেয়াল করো, প্রথমটায় রেজোনেন্স হবে, তাহলে রেজোনেন্স হলে যে ইউনিটটা আমরা পেলাম দেখো একটা ইকুইভ্যালেন্ট রেজোনেন্স টাইপ, আমি একবারও বলছি না ইকুইভ্যালেন্ট। তুমি এরকম একটা সিচুয়েশন এখান থেকে পাচ্ছ। তুমি দ্বিতীয়টায় দেখো, এটাকে পাঠালাম এখানে, এ এলো এখানে, জায়গাটাকে দেখো, এর ব্যাপারে কি পাওয়া বা কি পাওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা আমি এক্সপ্লানেশনে আসছি, দাঁড়াও, ওটাকে নিয়ে বিশেষভাবে বলার রয়েছে। দেখো এখানেও রেজোনেন্স তো নিজের নিয়মে তার নিজের গতিতেই রেজোনেন্স চলছে, নর্মাল রেজোনেন্স যেভাবে হওয়ার সেভাবেই আমরা করছি। এই যে বিষয়টা এখানে রইল, এবং চতুর্থ স্ট্রাকচারটায়, স্ট্রাকচার ঠিক লিখলাম তো? হ্যাঁ, দেখো আমি চারটেকে প্রথমে দেখিয়ে নিলাম। দেখো এর মধ্যে যে বিশেষত্বটা রয়েছে, যে এখানে প্রত্যেক কটা জায়গার মধ্যে আমি শুরুতেই অপশান 4টাকে ক্রস করে দেবো। এবার তুমি বলে স্যার অপশান 4 ক্রস কেন? অপশান 4 ক্রস করার একটা মূল কারণ হিসেবে যেটা বলবো আমি, সেটা হচ্ছে দেখো রেজোনেন্স করো বা রেজোনেন্স নাই করো, বা রেজোনেন্স করার পরও যদি দেখো, এই যে সাইক্লোপেন্টাডাইইন রিংটা আছে, এর মধ্যে একটা কার্বন তুমি পাচ্ছ যে কার্বনটা sp3 হাইব্রিডাইজড। এবার এটা আমি বারবার করে যে জায়গাটা বলেছি, দেখবে একদম প্রথম ক্লাস থেকে জিওসি বা অ্যারোমেটিসিটির উপরে আমার দুটো ক্লাস আছে, সেখানে এই ধরনের প্রশ্ন প্রচুর করানো রয়েছে। sp2 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 কোনো একটি পার্টিকুলার মলিকিউলের মধ্যে যদি প্রতিটি অ্যাটম সেম হাইব্রিডাইজেশন কোনোভাবে শো করে, তখন আমরা সেই মলিকিউলকে বলবো ইট মাস্ট বি প্ল্যানার। আর যদি সেটা কোনোভাবে শো করতে না পারে, তাহলে প্ল্যানারিটির ওপরে অলওয়েজ একটা ডাউট থেকে যায়। তো এখানে প্ল্যানারিটির ওপরে তীব্রভাবে ডাউট থেকে যাচ্ছে, কারণ এরা প্রত্যেকে sp2, এ হঠাৎ করে আলাদা প্লেনে এক্সিস্ট করবে, কারণ এ sp3। যদি আলাদা প্লেনে এক্সিস্ট করে, তখন সেখানে এই জায়গাটাকে আমরা কি বলবো? নন প্লেনার বলবো।
নন প্লেনার মানে তাকে আমরা নন অ্যারোমেটিক। যে নন অ্যারোমেটিক তার ক্ষেত্রে আলোচনা বা ডিসকাশনের কোনো জায়গাই নেই, অপশান ডি বাদ পড়ে গেল। এরপর দ্বিতীয় যে, এবার দেখো এ আর সি এর মধ্যে, এ আর সি এই দুজনের মধ্যে তুমি রেজোনেন্স তো করছো, কিন্তু এই জায়গাতে যেমন আমরা দেখো একটা সাইক্লোপেন্টা ডাইইনাইল মইটি তৈরি করছি, এই সাইক্লোপেন্টা ডাইইনাইলের মধ্যে যে বিশেষত্বটা আমরা শো করতে পারবো, এটাকে, এটা আমি বারবার বলেছি, কোয়াসি অ্যারোমেটিক বলে একটা স্টেটমেন্ট এখানে আমরা ডিমান্ড করি, কোয়াসি অ্যারোমেটিক। এবার কোয়াসি অ্যারোমেটিক হিসেবে থাকার ফলে কোয়াসি অ্যারোমেটিকের ক্ষেত্রে কি বিশেষত্ব, এই যে নেগেটিভ চার্জটা sp2 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 sp2, এবার অনেকেই বলবে স্যার এটা তো sp3, যে এটা sp3 বলছো সে ভাই যেই অ্যাডভান্সের জন্য নও, মানে নও বলতে কি তাকে জানতে হবে, নও কেউ না, প্রত্যেকে প্র্যাকটিস করলে সে পারে, এটা তো প্র্যাকটিসেরই খেলা। এই জায়গাটাও sp2, এটাকে বলা হচ্ছে ডিলোকালাইজড পাই ইলেকট্রন পেয়ার। এই ডিলোকালাইজড পাই অর্থাৎ এই নেগেটিভ চার্জটা পার্মানেন্ট নয়, এই নেগেটিভ চার্জটা ঘূর্ণনরত, কন্টিনিউয়াস সাইক্লিক্যালি মুভ করছে। তো কোয়াসি অ্যারোমেটিক মানে কি, কোনো রিংয়ের মধ্যে থাকা কোনো নেগেটিভ চার্জ বা পজিটিভ চার্জ অথবা তার মধ্যে প্রেজেন্ট থাকা যে হেটেরো অ্যাটম, ইট মে বি নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, বোর, হোয়াট এভার যাই থেকে থাক, সেই এলিমেন্টগুলোর মধ্যে থাকা লোন পেয়ার যখন সেই সিস্টেমটাকে অ্যারোমেটিক করে, কিভাবে অ্যারোমেটিক করে, হাকেলস রুলকে স্যাটিসফাই করে। যখন সে হাকেলস রুলকে স্যাটিসফাই করবে তখন পুরো জিনিসটাকে আমরা কি বলবো, কোয়াসি অ্যারোমেটিক। আর যে কোনো কার্ব অ্যানায়ন, যে কোনো কার্ব অ্যানায়ন যদি কোয়াসি অ্যারোমেটিক হবে বা কোনোভাবে যদি অ্যারোমেটিসিটি অ্যাচিভ করলো, তার মানে তাকে আমরা কি বলবো, মোস্ট স্টেবল কার্ব অ্যানায়ন। এবং যে যত স্টেবল কার্ব অ্যানায়ন বা কনজুগেট বেস তৈরি করতে সাকসেসফুল, সে তত ভালো নিজেকে কি হিসেবে প্রুফ করবে, যে যত ভালো নিজেকে কনজুগেট বেস হিসেবে শো করবে, তাকে আমরা কি বলবো, তত স্ট্রংলি অ্যাসিডিক। অপশান বি হবে মোস্ট অ্যাসিডিক, অপশান বি হবে মোস্ট অ্যাসিডিক। খুব ডিফিকাল্ট প্রবলেম কিন্তু এটা নয়, যেই অ্যাডভান্স এই স্ট্যান্ডার্ডটা ডিমান্ড করে। প্রথম এ আর সি এর ক্ষেত্রে কি হচ্ছে, এ আর সি এর ক্ষেত্রে রেজোনেন্স হয়তো হচ্ছে, কিন্তু এই কোয়াসি অ্যারোমেটিক যে নেচারটা, মানে তুমি এখানে রেজোনেন্স তার নিজের নিয়মে, রেজোনেন্স নিজের মতো রেজোনেন্স চলছে, রেজোনেন্স হয়তো এখানে চলছে, কিন্তু সেই রেজোনেন্সটা কোনোভাবে এইরকম একটা অ্যাডিশনাল স্টেবিলিটি ফ্যাক্টর তৈরি করতে আনসাকসেসফুল। মানে এই দুজনের ক্ষেত্রেই আনএবল টু অ্যাচিভ দ্য কনসেপ্ট অফ কোয়াসি অ্যারোমেটিক নেচার, unable to achieve the concept of quasi-aromatic নেচার, কোয়াসি অ্যারোমেটিক নেচার সাকসেসফুলি অ্যাচিভ করতে পারবে না। তাই জন্যে এটা কি হচ্ছে, এটা কখনোই নিজেকে স্টেবল বা ভালো অ্যাসিড হিসেবে, মানে বিয়ের মতন এত গুড কোয়ালিটি অ্যাসিড হিসেবে দেখাতে পারে না। এখানে যদি আমি একটু ভ্যালুর টার্মে যদি বলা যায়, এর মোটামুটি রিপোর্টেড বলছি, এর পিকে ভ্যালুটা মোটামুটিভাবে ওই 13 থেকে 14 বা 13 থেকে 14.5 এরকম রেঞ্জে পাওয়া যায়। সেই পিকে ভ্যালুটা বাকিদের ক্ষেত্রে মোটামুটি, বাকি যে তিনজন, চতুর্থ জনকে তো বাদই দিলাম, ওটা অ্যান্টি অ্যারোমেটিক নয়, ও তো নন অ্যারোমেটিক, এদের মোটামুটি পিকে ভ্যালুটা 33 থেকে 34-এর মধ্যে ভ্যারি করে। তো এই ধরনের পিকে ভ্যালু আলটিমেট কিন্তু, মানে আমরা কি জানি, পিকে এ যত বাড়বে অ্যাসিডিক স্ট্রেংথ তত কমবে। তোমার সামনে জাস্টিফিকেশন, আশা করি বোঝাতে পারলাম।
এগোচ্ছি, ডিটেলড করার চেষ্টা করছি। হ্যাঁ, আচ্ছা, সেকশন 2-তে বা বিতে চলে আসছে। আচ্ছা, আরও একটি সহজ প্রশ্ন, কেমিক্যাল বন্ডিংয়ের বেশ কঠিন প্রশ্ন, এগুলোকে কখনোই বলবো না। আচ্ছা, যে কোনো প্রথম স্টেটমেন্ট অবশ্যই কারেক্ট স্টেটমেন্ট। শুধু নিয়ন কেন, যে কোনো নোবেল গ্যাস তারা কখনোই ডাই অ্যাটমিক ফর্মে এক্সিস্ট করে না। যে কোনো নোবেল গ্যাস, এটা একদম বোর্ড লেভেলে একটা কোয়েশ্চেন দেওয়া হয়, He2 ডাজ নট এক্সিস্ট, জাস্টিফাই অর ক্রিটিসাইজ, এরকম ধরনের প্রশ্ন থাকে। Be2 মানে যে কোনো নোবেল গ্যাস, এখানে স্টেটমেন্টে এরকম দেওয়া হয় যে নোবেল গ্যাসেস আর মোনো অ্যাটমিক, নোবেল গ্যাসগুলো মোনো অ্যাটমিক ইন নেচার হয়, নোবেল গ্যাসেরা মোনো অ্যাটমিক ইন নেচার হয়, এটা অলরেডি তোমরা জানো। তো ওই জন্য প্রথম স্টেটমেন্টটার দিকে যদি তাকিয়ে দেখো, প্রথম স্টেটমেন্টটা কোনোভাবেই ভুল স্টেটমেন্ট হিসেবে কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না। প্রথম স্টেটমেন্টটাকে আমি কখনোই ভুল স্টেটমেন্ট হিসেবে গ্রহণযোগ্যতা দিতে পারবো না। হলো প্রথম স্টেপ। আচ্ছা, হায়েস্ট, এবার দেখো ফ্লুরিন, আমার খুব সম্ভবত মনে পড়ছে গতবার যেই অ্যাডভান্সে ফ্লুরিনের মলিকুলার অরবিটালটা দিয়েছিল পেপার 2 বোধহয় ফার্স্ট কোয়েশ্চেন, গত বছরই হবে। আচ্ছা, ফ্লুরিন, এটা নিয়ে অবশ্যই একটু আলোচনা করে দিই। ফ্লুরিনের ক্ষেত্রে দেখো, আমি ফ্লুরিনের ক্ষেত্রে সবটা বলছি না, আমি ফ্লুরিনের ক্ষেত্রে শেষ লেভেলটাকে নিয়ে কথা বলছি, 2p। 2p কে নিয়ে যখন কথা বলবো, 2p নিয়ে যখন কথা হবে তখন আসি, এটা হচ্ছে সিগমা 2pz, এইটা পাই 2px 2py, পাই স্টার 2px, সিগমা স্টার 2pz। দেখো ফ্লুরিনের ক্ষেত্রে 1 2 3 চতুর্থ পঞ্চম, 1 2 3 4 5, কিভাবে ফিল করছি আমরা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এই দেখো ডায়াম্যাগনেটিক হবে। এবং এই যে লেভেলটা, এই লেভেলটাকে আমরা বলবো হোমো, মানে হাইয়েস্ট অকিউপাইড। এটাও ডাব্লিউবিজির ক্লাসে আমি হোমোলুমোকে নিয়ে আলোচনা করেছি, এমন নয় যে করিনি। এটা, আরে ধুর, এটা হবে আমার লোয়েস্ট আনঅকিউপাইড মলিকিউলার অরবিটাল, হাইয়েস্ট যে লেভেলে ইলেকট্রন বসে আছে সেইটার কথা বললাম, আর এটা লোয়েস্ট আনঅকিউপাইড। তো তোমাকে প্রশ্নটা কি দিয়েছে, F2 ইজ অফ সিগমা টাইপ, এটা কি দেবে, হাইয়েস্ট হোমো। আচ্ছা, তাই কি হোমো কি সিগমা টাইপ হচ্ছে, না হোমোটা পাই টাইপ হচ্ছে? পাই অ্যান্টি বন্ডিং, মানে মোদ্দা কথা স্টেটমেন্ট বি ভুল হিসেবে গ্রহণযোগ্যতা পাবে, ভুল স্টেটমেন্ট। আচ্ছা, বন্ড এনার্জি অফ O2+, দেখো O2+ এর বন্ড এনার্জি প্রসঙ্গে বলি, কিছু না, খুব ভালো কোয়েশ্চেন এটাও। O2+ এর সাধারণভাবে বন্ড এনার্জি হচ্ছে 10, মানে 10টা বন্ডিং 6টা অ্যান্টি বন্ডিং। এখানে যখনই তোমার O2+ হবে, অক্সিজেনের ক্ষেত্রে হোমো বলি বা লুমো বলি, যাই বলি, অক্সিজেনের ক্ষেত্রে পাই স্টারে একটা একটা করে ইলেকট্রন আছে, তো ওখান থেকে O2+ যখন হবে ওখান থেকেই বেরোবে, তাহলে অ্যান্টি বন্ডিং থেকে বেরোচ্ছে, তাহলে 10 থেকে 6টা ছিল আগে অ্যান্টি বন্ডিং, এখন হয়ে গেল বন্ড অর্ডার 2.5, আর অক্সিজেনের ক্ষেত্রে বন্ড অর্ডার আসছে 2। আমরা কি জানি, বন্ড অর্ডার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বন্ড স্ট্রেংথ, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বন্ড এনার্জি। বন্ড অর্ডার বাড়লে বন্ড এনার্জি বাড়ে। বন্ড এনার্জি স্মলার, এটা কারেক্ট হবে? এটাও ভুল স্টেটমেন্ট।
বন্ড লেংথ অফ Li2 ইজ লার্জার দ্যান B2। আচ্ছা, এইটাতে অনেকের একটা মিসকনসেপশন হয়তো তৈরি হয়ে থাকতে পারে। লিথিয়ামের ক্ষেত্রে আমরা যদি বলি, ইন্টারেস্টিংলি লিথিয়াম প্রসঙ্গে যদি যাও, আমি এমো করেও দেখানো যায়, এমন ছাড়াই যদি বলি, লিথিয়ামের ক্ষেত্রে বা যদি বেসিক মলিকুলার অরবিটালটা দেখিয়ে দিই, লিথিয়ামের ক্ষেত্রে যদি দেখো, এ দেখো এটা হচ্ছে সিগমা 2s, ধুর, সিগমা স্টার 1s। তুমি এখানে যদি বন্ড অর্ডার ক্যালকুলেট করো, দেখো পাবে 4 বিয়োগ 2, বন্ড অর্ডার পাচ্ছ 1। বন্ড অর্ডার তুমি বোরনের ক্ষেত্রেও করে দেখবে বন্ড অর্ডার 1ই পাবে। দুজনের ক্ষেত্রেই বন্ড অর্ডারের ভ্যালু যথাক্রমে 1। তাহলে এখানে তো বন্ড অর্ডার সেম হয়ে যাচ্ছে। তাহলে আবার এই লার্জার আর স্মলার কি করে আছে? সেটা হচ্ছে বোরন এবং লিথিয়াম এরা দুজনেই সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট। পিরিয়ডিক টেবিল মেলানো আছে হালকা, খুব মানে বেসিক পিরিয়ডিক টেবিল। তুমি যদি গ্রুপ 2 এলিমেন্টসের ক্ষেত্রে লেফট থেকে পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের ক্ষেত্রে এরা দুজনেই কি হচ্ছে সেকেন্ড পিরিয়ড। তুমি যদি সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের ক্ষেত্রে বাদিক থেকে ডান দিকে যাও, লেফট টু রাইট মুভ করো, তাহলে কি হবে? অ্যাটমিক রেডিয়াস কমতে থাকবে। কেন? শেল সেম থাকছে কিন্তু ইলেকট্রন বাড়ছে আউটার মোস্ট শেলে। যদি আউটার মোস্ট শেলে ইলেকট্রন বাড়ে, নিউক্লিয়াসে প্রোটন বাড়বে, তাহলে প্রোটন আউটার মোস্ট শেলকে খুব স্ট্রংলি হোল্ড করে নিউক্লিয়ার চার্জটাকে বাড়িয়ে দিচ্ছে। তার মানে যে কোনো পিরিয়ড বরাবর লেফট থেকে যদি আমি রাইটে যাই, আমার অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ করে। যদি অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ করে তাহলে বন্ড লেংথ ন্যাচারালি কমবে। সেই জন্যে স্টেটমেন্ট 4টা কারেক্ট হবে। মানে 4 নম্বরের জন্যে অন মুভিং লেফট টু রাইট অ্যাটমিক radius decreases followed by decreasing bond length, justified point। বুঝতে পারলে? এ এবং ডি এই দুটো স্টেটমেন্ট কারেক্ট হবে। এই দুটো স্টেটমেন্ট এখানে কিন্তু কারেক্ট হবে। চলো এগোনো যাক। ডি অ্যান্ড এফ, ডি অ্যান্ড এফ দিয়ে ভাবলে ভাবা যায়, পিরিয়ডিক টেবিল দিয়ে ভাবলে ভাবা যায়। খুব কঠিন প্রশ্ন নয় এটাও। মানে এটা যেই মেন্স লেভেলের প্রবলেম, এটা অ্যাকচুয়ালি যেই অ্যাডভান্স লেভেলে কেন, যেই মেন্স দিতেই পারে, কিছু না। এখানে দেখো প্রথমটা হবেই হবে, দেখেই বোঝা যাচ্ছে, বিশেষ কিচ্ছু করণীয় নেই। ল্যান্থানামের অ্যাটমিক নাম্বার 57, তার থেকে যদি তুমি 3 বাদ দাও তুমি কি হবে? 54। 54 মানে তুমি জেননের ইলেকট্রনিক কনফিগারেশনে অ্যাচিভ করে বসে আছো না? ধর ল্যান্থানাম 3+, which is equivalent to xenon. Similarly সিরিয়াম, সিরিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে? সিরিয়ামের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার, সিরিয়ামের ক্ষেত্রে 58। এবার সিরিয়াম 4+ মানে সেটা ন্যাচারালি কত হচ্ছে? 54। তার মানে এটাও নোবেল গ্যাস হিসেবে অ্যাচিভ করছে। প্রথমটা অতি অবশ্যই দেখো নিয়ারেস্ট নোবেল গ্যাসের ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করছে বলে এটাকে আমরা কি বলতে পারি? অবশ্যই ডায়াম্যাগনেটিক। কোনগুলো হবে না? যেমন ধরো দেখেই বোঝা যাচ্ছে কোনগুলো হবে না। এটা কোনোভাবেই হবে না। আচ্ছা ওয়াইবি আর এই জায়গাটা, হ্যাঁ ইটারবিয়াম আর লুটেশিয়াম, ইটারবিয়াম লুটেশিয়াম এই যে দুটো, কিচ্ছু না, এর জন্যও খুব ঝামেলার কোনো বিষয় নয়। ওয়াইবির জন্যে আমাদের মোটামুটিভাবে যেটা পাওয়া যাবে ওই 70-র মতো। আর এলইউ এর ক্ষেত্রে
71 মতন। তাহলে 71 থেকে তুমি যদি 3 বাদ দাও তুমি 68 মানে কি হচ্ছে জেনন 4F14। আর এইটার ক্ষেত্রে কোথায় গেল, হ্যাঁ হ্যাঁ, আর এইটার জন্য কোথায়, হ্যাঁ এই তো জেনন 4F14, আলাদা করে আর কিচ্ছু না, কমপ্লিটলি ফিল্ড সাবশেল। প্রথম দুটো তো ওই যেটা বললাম যে জেননের সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে প্রথমটা, আর পরের দুটোই যে অ্যাটমিক নাম্বারটা আছে সেটা আউটার মোস্ট ইলেকট্রন রিমুভ করলে ফুললি ফিল্ড এফ সাবশেল পাচ্ছে, তাই জন্য ডায়াম্যাগনেটিক হবে। ডায়াম্যাগনেটিক মানে নো আনপেয়ার্ড ইলেকট্রন। চলো এগোই, নো আনপেয়ার্ড ইলেকট্রন। আচ্ছা, এইবার শুরু হচ্ছে আসল। এটাও আমার ভুল হয়েছে, এটাও আমার এনসিইআরটি দিয়ে দেওয়া উচিত ছিল। এটা আমার সত্যি খুব ভুল হয়ে গেল, এটাও পুরো এনসিইআরটি থেকেই ছিল। আচ্ছা দেখি এইচবিআর, তো এখানে তো আলাদা করে মার্কোনিকফের কোনো বিষয় নেই, তুমি নর্মালি ভাবো সিমেট্রিক্যাল অ্যালকিন, যে কোনো দিকে তুমি ব্রোমিন বসাতে পারো, কোনো মার্কোনিকফ বা অ্যান্টিমার্কোনিকফ তো প্রশ্ন নেই, মার্কোনিকফে বিশেষত্ব কিছু এখানে পাবে না। আচ্ছা ফিঙ্কেলস্টাইন, যদি আমি বইয়ের রেফারেন্স ধরে যাই, এনসিইআরটি রেফারেন্সও এখানে বলে দিই, এখনকার পুরনো বই হিসেবে গেলে 296, এই নতুন বই হিসেবে গেলে 166-তে পাবে 12 অর্গ্যানিকে ফিঙ্কেলস্টাইন। এবার অনেকে বলতে পারে অন্য বই বলছি না, কারণ দেখো এনসিইআরটিটা খুব মানে সহজ বই, বাকি সবার কাছে থাকতে পারে সেই হিসাবে, আর মনে রাখ পেজ নাম্বারগুলো মনে থাকাটা সহজ আর কি। আচ্ছা এখানে কি বললো ফিঙ্কেলস্টাইন মানে এখানে আই হয়ে যাবে কিউ, আর সোয়ার্টস রিয়াকশন ওই একই পেজে ওই 295-96 ওই রেঞ্জেই পাবে, 295 থেকে 296, পুরনো নতুন বইতে 165 থেকে 166। এখানে কি হয়, ইনঅর্গ্যানিক ফ্লুরাইডস দিয়ে হয়, এজিএফ দিয়ে করা যায়, সিওএফ2 দিয়ে করা যায়, SbF3 দিয়ে করা যায়, ইনঅর্গ্যানিক ফ্লুরাইডস, বা HgF2 দিয়ে করা যায়। তো আলটিমেট এখান থেকে পাচ্ছি আমরা PQ পেলাম, ব্যাস এই পেয়ে গেলাম PQ, এবং বেরিয়ে গেল আমার আর। দেখো কি দিয়েছে। আচ্ছা এইগুলো কিচ্ছু ভাবনার দরকার নেই, এই যে জায়গাটা এনসিইআরটির 12-এর বইতে 294, যদি তার চেয়েও পুরনো বই হয় তাহলে 286-তে পাবে, আর নতুন বইতে গেলে 164। 12-এর দেখবে এই রেসপেক্টিভ বইতে মেথড অফ প্রিপারেশন অফ ফ্রম অ্যালকোহল বলে একটা প্যারাগ্রাফ শুরু হচ্ছে, ঠিক তার ওপরে একটা টেবিল রয়েছে, সেখানে অপশান এ অপশান বি এদের দুজনের ব্যাপারে ডিটেলে বলা আছে, বন্ড এনথ্যালপি কত হয় এবং নেচার অফ সিএক্স বন্ড। প্রথমটা সিএক্স বন্ড লেংথ, দেখো সিএক্স বন্ড লেংথের ক্ষেত্রে বলা হচ্ছে যে যত হ্যালোজেনের সাইজ বাড়বে তত বন্ড লেংথ সেই অ্যাকর্ডিংলি বাড়বে। এটাই যদি বলো, এটা এনসিইআরটিতে একটা টপিকই রয়েছে নেচার অফ সিএক্স বন্ড, কোনো ভাবনা চিন্তার কোনো ব্যাপারই নেই। এটা হচ্ছে পেজ নাম্বার ওই 293 বা 163, একদম নিচের দিকে লেখাই আছে সিএক্স বন্ডের লেংথ কি হবে, সিএক্স বন্ডের টোটাল লেংথ কি হবে পরিষ্কার ওখানে বলে পর্যন্ত দেওয়া আছে। লজিক তাহলে কি বলবো, যত
বেসিক লজিকে এটা বলছি যে যত হ্যালোজেনের সাইজ বাড়বে বন্ড লেংথ তত বাড়বে। তো প্রথমে কি বলছে, CX বন্ড লেংথ PQR, এই জায়গাতে আমরা পেতে পারি, সরি, ম্যাক্সিমাম বন্ড লেংথ অ্যান্ড মিনিমাম বন্ড স্ট্রেংথ, ম্যাক্সিমাম বন্ড লেংথ এবং মিনিমাম বন্ড স্ট্রেংথ, সেটা হওয়া উচিত কিউ, PQR ফলোজ। আচ্ছা, বন্ডের, হ্যাঁ, সবচেয়ে বেশি হবে কিউতে, কিউ এর পরে হবে আর এ, না না না, কিউ এর পরে হবে পি। এটা হওয়া উচিত ছিল, প্রথমটা হওয়া উচিত ছিল অপশন এ তে হওয়া উচিত ছিল কিউ গ্রেটার দেন পি গ্রেটার দেন আর। মিনিমাম বন্ড লেংথ এখানে হওয়া উচিত ছিল ম্যাক্সিমাম বন্ড স্ট্রেংথ, ম্যাক্সিমাম বন্ড স্ট্রেংথ। তো প্রথমটা তোমাকে কারেক্ট খুঁজে বার করতে বলেছে, প্রথমটা অবভিয়াসলি ভুল স্টেটমেন্ট। আচ্ছা, বন্ড এনথ্যালপি ওইখান থেকে তো বলে দেওয়া হলো, বন্ড এনথ্যালপি, হ্যাঁ, আর সবচেয়ে বেশি হবে RPQ, হ্যাঁ ঠিক আছে, ডেফিনেটলি কারেক্ট স্টেটমেন্ট, ডেফিনেটলি কারেক্ট স্টেটমেন্ট। আচ্ছা, রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস SN2, SN2তে আমরা কি বলেছিলাম, লিভিং গ্রুপ যত ভালো নেচারের, এটার এবার নিতেও এসেছিল মানে সেম কোয়েশ্চেন, এটা হচ্ছে ওই NCERT-তে পেজ নাম্বার 304, এই কনসেপ্ট, এই প্রশ্নটাই আছে বলছি না, 304 বা 174, পুরনো বই 304, যে বইটা সব 12-এর বই, দেখবে SN1 SN2-র অ্যালাইলিক বেনজাইলিকের দুটো রেজোনেন্স করা আছে, তার নিচেই ইনটেক্সট প্রবলেম বলে দেওয়া আছে সেখানে। তো SN2-র ক্ষেত্রে কি হয়, লিভিং গ্রুপের নেচার যত ভালো হবে, তার মানে I- বেস্ট লিভিং গ্রুপ, এইখানটা আমরা কি লিখব, মোস্ট রিঅ্যাক্টিভ ফর SN2, আর এইটা লিস্ট রিঅ্যাক্টিভ, কারণ এখানে ডিগ্রি সেম, স্টেরিক হিন্ড্রেন্স ইম্পর্টেন্ট ফ্যাক্ট নয়। SN2 তাহলে সবার আগে আসবে মোস্ট রিঅ্যাক্টিভিটিতে, রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি আসবে কিউ, তারপরে পি, তারপরে আর, না তো PRQ, না নিশ্চয়ই না, ভুল স্টেটমেন্ট, ভুল স্টেটমেন্ট, সিও ভুল স্টেটমেন্ট। আচ্ছা, পিকে ভ্যালু অফ দি কনজুগেট অ্যাসিড, আচ্ছা পিকে ভ্যালু, সোজা প্রশ্ন দিয়েছে, কনজুগেট অ্যাসিড না PQR, দেখো পি এর কনজুগেট অ্যাসিড হচ্ছে যথাক্রমে HBr, কিউ এর জন্যে HI, এটাও পি ব্লকের খুব রেগুলার প্রশ্ন, আর এর জন্যে HF। কতগুলো জায়গায় বলবো, NCERT-র পুরনো বই 391, মার্কোনিকফের যেখানে লিখছে রিয়াকশন উইথ হাইড্রোজেন হ্যালাইডস, তার ওপরে দেওয়া আছে, প্লাস ইথার পেজ NCERT 11-এর বইতে 391 পুরনোটায়, আর নতুনটায় বোধ হয় আছে, নতুনটায় আছে 313 রিঅ্যাক্টিভিটির ব্যাপারে। যদি এখানে পছন্দ না হয় তাহলে তুমি 12-এর পাবে, 12-এ কোথায় পাবে, 347 ওল্ড বুক, নতুন বইতে 217 ক্লিভেজ অফ ইথারসে রিঅ্যাক্টিভ, যে রিঅ্যাকশন অফ CO বন্ড, ওইখানে পাবে। মানে বলাই রয়েছে যে হাইড্রোজেন বন্ড যত স্ট্রং হবে অ্যাসিডিটি তত ডাউন হবে। এখানে কি হবে, HI-তে সবচেয়ে তাড়াতাড়ি H+I- ভেঙে যাবে, H+ সব থেকে ভালো রিমুভ হবে হচ্ছে HI এর ক্ষেত্রে, তার মানে মোস্ট পাওয়ারফুল অ্যাসিড এই তিনজনের মধ্যে HI হবে। HI-তে আমরা কি লিখতে পারি, মোস্ট অ্যাসিডিক পাবো, আর যার অ্যাসিডিটি সবচেয়ে বেশি
তার পিকে ভ্যালু মিনিমাম, পিকে মিনিমাম, আর এখানে এইচএফ এর পিকে ম্যাক্সিমাম, আর সবচেয়ে বেশি, তারপরে না তো আর কিউপি, না 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 ডেফিনেটলি নয়, এটাও ভুল স্টেটমেন্ট, এটাও ভুল স্টেটমেন্ট। এটা হবে হচ্ছে আর গ্রেটার দেন পি গ্রেটার দেন কিউ হওয়া উচিত ছিল। ভালো করে দেখো, আর গ্রেটার দেন পি গ্রেটার দেন কিউ হওয়া উচিত ছিল। মানে একটাই মাত্র কারেক্ট আসছে, অনলি বি ইজ দি কারেক্ট আনসার, অনলি বি ইজ দি কারেক্ট আনসার। চলো এগোনো যাক, অনলি বি ইজ দি কারেক্ট আনসার। আচ্ছা এরপর আমরা স্টার্ট করছি, হ্যাঁ ফিজিক্যাল কেমিস্ট্রির পোর্শন দিয়েছে, অবশ্যই সেকশন 3 আসছে। সেকশন 3 এর পোর্শনে ভালো প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নটাকে ডিফিকাল্ট বলা যায় না, ফ্যারাডেজ ল এর বেসিক প্রবলেম। আমি এখানে ডাইরেক্ট যদি যাই, Cr2O7 মাইনাস, ইকুয়েশনটা এরকম হবে, দেখো দ্য কারেন্ট ইন অ্যাম্পিয়ার্স। আচ্ছা হলো এটা, তাহলে কটা ইলেকট্রন আছে এখানে, তাহলে এখান থেকে দেখো মোটামুটি যদি আমি টোটাল ইকুয়েশনটা বানিয়ে নিই, 7H2O প্লাস 14H প্লাস 6 ইলেকট্রন। দেখো আমরা এখানে বলতে পারি যে 6 ইলেকট্রন মানে 6 ফ্যারাডে, 2 মোলের জন্যে, তার মানে এবার উল্টোটা বলি, এটাকে লেখার জায়গাটা একটুখানি লেখার জায়গাটা চেঞ্জ করে দিই, 2 মোল প্রোডাকশন হতে 6টা ইলেকট্রন লাগছে। আমরা ফ্যারাডের ক্ষেত্রে কি জানি, 4 জন n নাম্বার অফ মোল অফ ইলেকট্রনস, NF হলো এটা। তাহলে 1 মোলের জন্য কত লাগবে, খুব ক্লিয়ার হিসাব, 3 ফ্যারাডে। তাহলে এখান থেকে 3 ফ্যারাডের পয়েন্টটাকেই আমরা নেব NF। আচ্ছা কিউ ইকুয়াল টু আইটি, তো আমরা এখান থেকেই নিচ্ছি, দেখো NF, NF এর জায়গায় কত নিচ্ছি আমরা, 3 ফ্যারাডে ইকুয়াল টু আইকে আই এর মতন ছেড়ে দিলাম, কত অ্যাম্পিয়ার কারেন্ট বলেছে না, ওটাই বার করতে হবে। আচ্ছা টাইম কত, 48.25, এটাকে মিনিটটাকে সেকেন্ডে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ফ্যারাডেতে যেহেতু ট্রান্সফার করতে হবে, 965000 দিয়ে ডিভাইড করলাম, কত আসবে, আর এখানে মোটামুটি আই করলে ওই 9650 ওই এ দেখুন, এটা একদম কাটলে এক্স্যাক্টলি কত আসছে, এটাই মোটামুটি 2.6, কাটলে হ্যাঁ 3 ফ্যারাডে আইটি। আর এইখানটা দাঁড়ান, এখানটা একটুখানি যদি আমি হিসেব করি, এটাই
মোটামুটি 100 মতো আসছে এক্স্যাক্টলি, আমি এটা করা হয়নি ক্যালকুলেশনটা, আমি একবার চেক, হ্যাঁ 100 অ্যাম্পিয়ার্স, 100 মতো আসছে। আমি একবার চেক করলাম ক্যালকুলেশনটায়, মোটামুটি ক্যালকুলেশনটা দেখলাম একবার যে কত করা যেতে পারে। জাস্ট এটাকে যদি মোটামুটি হিসেব যা বলছে, হ্যাঁ মানে এরকম যদি নামাই যে 3 × 9650 আর 6 × 48.25, দেখো খুব বড় হবে না যদি যাই, এটা দিয়ে কাটলাম 2, 3 দিয়ে কাটলাম 2, হ্যাঁ হ্যাঁ 100 100 100, কারেক্ট আনসার 100 অ্যাম্পিয়ার। কঠিন প্রশ্ন নয়, বেসিক ফ্যারাডেজ ল। চলো আচ্ছা, এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। আচ্ছা এই কোয়েশ্চেনটায় জেনুইনলি একটা ভালো প্রশ্ন। এটা কি দিয়েছে দেখো, এখানে কনসেন্ট্রেশন অফ H+ আয়নস দেওয়া আছে, H+ আয়নের কনসেন্ট্রেশন প্রোভাইড করা আছে। অ্যাকুয়াস সলিউশন অফ উইক মোনোবেসিক অ্যাসিড, উইক মোনোবেসিক অ্যাসিডের এখানে আমাদের Ka বলে দেওয়া আছে, আয়োনাইজেশন কনস্ট্যান্ট বলে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে আয়োনাইজেশন কনস্ট্যান্টকে কি মানে এক্স বার করতে হবে। তো খুব ঝামেলার কিছু নেই, মানে যদি আমি এটাকে অসওয়াল্ড ডাইলিউশন লই ধরি, বেসিক অসওয়াল্ড ডাইলিউশন ল ধরি, তাহলে আমার ফর্মুলা আসা উচিত রুট আন্ডার Ka × C। তাহলে রুট আন্ডার Ka × C তে তুমি মোটামুটি K এর ভ্যালু কত জানো, H+ এর ভ্যালু, হ্যাঁ বলে দিয়েছি, এখান থেকে দেখো ডাইরেক্ট চলে আসতে পারে। তুমি এখানে H+ এর জায়গায় 10⁻³ বসাও, K এর জায়গায় 4 × 10⁻11 বসাও, এই দেখুন এখানটাতে তুমি x × 10⁻7 বসিয়ে নাও, তাহলে সুবিধা হবে। 10⁻, এখানে হচ্ছে -3, এখানে ইকুয়েশনটা যেটা দাঁড়াচ্ছে 4 × 10⁻14, এটা এলে 2 × 10⁻7 ডিভাইডেড বাই 10⁻7, x এর ভ্যালু 2, x = 2 বেরিয়ে গেল। এবার হয়ে গেছে, দেখো x = 2, প্রবলেম সলভড। আর কিন্তু কিছু নেই, মানে সেই অর্থে যদি আমরা ইনফরমেশনের বিহাফে বলি, ইনফরমেশনের বিহাফে খুব চাপের কিন্তু কিছু নেই। দেখো ডাইরেক্ট বেরিয়ে গেল, ডাইরেক্ট ইকুয়েশন দিয়ে বেরিয়ে যাচ্ছে, কোথাও কোনো রকম গন্ডগোল বা কোনো রকম ভেরিয়েশন আদৌ নেই। এবার খেলা তো এখানেই ঘুরবে, এইটাই ভাবো, এই জায়গাটা, এটা কিন্তু মানে আমাদের যদি মানে নর্মাল ধরো আমাদের যেই মেন বা নিট এই ধরনের পরীক্ষার পার্সপেক্টিভ থেকে যদি আমরা বলি, তখন দাঁড়িয়ে কিন্তু এই জায়গাটা খুব একটা ভুল নয়, এই অবধি আসবে, এসে বিষয়টা কিন্তু সলভ হয়ে যাওয়ার কথা। কিন্তু তুমি যদি অ্যাকচুয়াল জায়গাটা ভাবো, যেহেতু এটা জেইর পার্টে এবং আরও প্রিসাইসলি যেই অ্যাডভান্সডের পার্টে, যে জায়গাতে তোমাকে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে, দেখো আলটিমেট আমাদের যে Ka, আমাদের যে কেও বলবো না, আমাদের যে এই যে এক্স এর ভ্যালু যাই এসে থাকুক না কেন কোনো সমস্যা নেই, পাওয়ারটা খেয়াল করো 10⁻7, হুইচ ইজ ভেরি মাচ লো। এইটা আমি করলাম কারণ এইটা মিসকনসেপশনটাকে সরানোর জন্য, এইটা একটা মিসকনসেপশন কিন্তু আসবে। মিসকনসেপশন বলতে এই প্রবলেমটার জায়গা থেকে বলছি। এবার এই যে 10⁻7 এটা কোন প্রবলেমকে ইন্ডিকেট করে, এটা বোর্ডেও অনেকে করেছে, ইনফাইনাইট ডাইলিউশনের কথা বলে।
এবার ইনফাইনাইট ডাইলিউশন যে সমস্ত প্রবলেমে হবে, আমরা মনে আছে কেডাব্লিউ নিয়ে এসে এইচ প্লাসের কনসেন্ট্রেশন নিতাম, তাহলে তখনকার হিসেবে দেখলে তাহলে আমার এইচ প্লাসের সেখানে আমরা টোটাল কনসেন্ট্রেশনটা এরকমভাবে দেখতাম না যে এইচ প্লাস কনসেন্ট্রেশন যেটা আমাদের দেওয়া আছে সেটা কত, 2 × 10⁻⁻⁷, এবং তার সাথে কেডাব্লিউর বিহাফে 10⁻⁻14, আমরা ধরে নিলাম যে পিওর ওয়াটারে এইচ প্লাস ইকুয়াল টু OH মাইনাস, তাহলে 10⁻⁻7 আসছিল ওখান থেকে এইচ প্লাসের কনসেন্ট্রেশন। তাহলে সবে মিলে এদিক থেকে আনসার আসবে 3 × 10⁻⁻7। তাহলে এটা আমাদের টোটাল হওয়া উচিত। কিন্তু একটা বিষয় এখানেও যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে পিওর ওয়াটার কি অ্যাকচুয়ালি খুব ভালো ইলেকট্রোলাইট? একটু ভেবে দেখো তো, পিওর ওয়াটার সত্যি বলতে কি খুব ভালো ইলেকট্রোলাইট হিসেবে যাবে? পিওর ওয়াটার তো খুব ভালো ইলেকট্রোলাইট কখনোই নয়। তাহলে খুব ভালো ইলেকট্রোলাইট যদি না হয় তাহলে এই প্রবলেমটাকে আমরা কিভাবে ডিল করতে পারি? এই প্রবলেমটাকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদেরকে ডিল করতে হবে ইন টার্মস অফ সাইমালটেনাস সলিউবিলিটি। এই জন্য প্রশ্নটার কোয়ালিটিটা এতটা ভালো হচ্ছে। যদি আমি এবার এখানে কনসেপ্ট অফ সাইমালটেনিয়াস সলিউবিলিটিকে কাজে লাগাই, আমি প্রথমে দুটো আরও ওয়ে বললাম যে ওয়েগুলো এখানে অনেক সলিউশনে আসতে পারে। সাইমালটেনিয়াস সলিউবিলিটি কথাটা বলবো না, ইকুইলিব্রিয়া। তাহলে H2O যখন ব্রেক করবে তখন সেখান থেকে আমরা H প্লাস OH মাইনাস পাবো। এর জন্য অবশ্যই XX দিয়ে দেওয়া উচিত। আর HX থেকে উইক অ্যাসিড থেকে আমাদের কি দিয়েছে, HA দিয়েছে, উইক HA। HA থেকে যখন যাব H প্লাস A মাইনাস, তা ধরো এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন নিলাম C0 না, এই সাইমালটেনাস তো, সরি, হ্যাঁ এর অবশ্য, হ্যাঁ এখানে ধরো আমি C-Y করলাম, এই দুটো জায়গা আলটিমেট, মানে যেরকমভাবে সাইমালটেনাস সলিবিলিটি করে। দেখো আগে ভালো করে জিনিসটা, যে কনসেপ্টে আর কি সাইমালটেনাস সলিবিলিটি চলবে তাই হওয়া উচিত তো। সাইমালটেনাস সলিবিলিটির যে অ্যাপ্রোচ, আচ্ছা এখানে প্রথমটার সঙ্গে আমরা যদি যাই ওয়াটারের জন্য অবশ্যই তুমি নেবে KW আয়নিক প্রোডাক্ট, কারণ ওয়াটার ইটসেলফ ইজ আ পুওর ইলেকট্রোলাইট, পিওর ওয়াটারের কথা বলছি, 10⁻⁻14, এবং এই পরেরটায় হচ্ছে KA যাকে আমরা নেব 4 × 10⁻⁻11। দেখো ভালো করে দেখো, 4 × 10⁻⁻11। আচ্ছা এবার KW জায়গাটাকে একটুখানি বলি। KW জায়গাতে দেখো এখানে আমরা KW-কে কীভাবে লিখবো, কনসেন্ট্রেশন অফ H প্লাস ইন্টু OH মাইনাস। তাহলে কনসেন্ট্রেশন অফ H প্লাসের জায়গায় তুমি লিখতে পারো এখানে X প্লাস Y। কেন, সাইমালটেনাস সলিউবিলিটিতে বা সাইমালটেনাস ইকুইলিব্রিয়া H প্লাসটা তো একটা নয়, অ্যাকচুয়ালি দুটো সোর্স মিলে টোটালটা হবে, ইন্টু OH মাইনাসের জায়গায় X 10⁻⁻14, এটাই হবে H এর জন্য অবশ্যই X প্লাস Y ইন্টু Y ডিভাইডেড বাই, হ্যাঁ এখান থেকে কত পাবো, 4 ইন্টু কনসেন্ট্রেশন অফ H প্লাস
হ্যাঁ, আলাদা করে আর কিছু না। এইচ প্লাসের কনসেন্ট্রেশন দেখো, এইটা নিচে 10⁻, এইচ এক্স এরটা 10⁻³ তাহলে 10⁻³ নিলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, দুটো জায়গাকে কি লিখছি, যদি এটাকে 1 হ্যাঁ এটা করতে হবে 2/1 যদি করা হয় তাহলে কি দাঁড়াচ্ছে, যদি 2/1 এখান থেকে আমরা করি, 2/1 করলে কি আসছে, x plus y into y তাহলে y বাই এক্সে কত বেরোচ্ছে, -11 দেখো সব কিছু কেটে গিয়ে 4 পড়ে থাকছে, ওটাকেই আমি x/y এর টার্মে গেলে 1/4 1/4। এবার তো আর বিশেষ কিছু নেই, তুমি x/y = 1/4। এবার তুমি যে কোনো একটা টার্মে এক্সপ্রেশনটাকে বার করে প্রথমটায় বসিয়ে দিয়ে বার করে ফেলো, বা তোমাকে বার করতে বলছে সেকেন্ডেরটায় বসিয়ে বার করে দাও, কত আসছে, এইটা -3, হ্যাঁ -14। তাহলে এটাকে কোন দিকে করি, আচ্ছা এই জায়গাটা তো মোটামুটি জিনিসটা বোঝা গেছে, আমি এই জায়গাটাই করে দেখাচ্ছি। হ্যাঁ, কত হচ্ছে এটা, এখানটাতে এই 2 নম্বর ইকুয়েশনটা দিয়ে বসাই, y = 4x যদি আমি 2 নম্বরে বসাই, y এর x প্লাস y এর জায়গায় বসালাম 4x, এই রিলেশনটাকে তুলে দিলাম, ইন্টু (4x) ইকুয়াল টু কত বেরোচ্ছে, 4 × 10⁻⁻14। তাহলে কোনটা কত বেরোচ্ছে, আচ্ছা এখান থেকে 4 ক্যান্সেল আউট হলো, তাহলে এখান থেকে হচ্ছে 5x² ইকুয়াল টু 10⁻⁻14, x² ইকুয়াল টু 1/5 × 10⁻⁻14, x² ইকুয়াল টু 0.2, মানে এটা হচ্ছে 2 × না কত বেরোচ্ছে, x² ইকুয়াল টু 1/5। আচ্ছা আচ্ছা আচ্ছা, না যেমন আছে থাক, এটাকে একটুখানি সহজ করা যেতেই পারে, √5 × 10⁻7। এখানে সার্টজের নিয়ম অ্যাপ্লাই করি, করণী নিরসন প্রক্রিয়া, যদি একদম বেসিক যাই, √5 × √5, কত আসছে, এটা 5 একটা নামছে কি, 5x² - 4,
10⁻⁵ by √5 1/√5, হ্যাঁ? আচ্ছা, না না, যেটা এখানে দেখো এক্সের এই জায়গাটাকে আলাদা করে আর করতে হবে না, দাঁড়া এইটায়, হ্যাঁ এক্সের ভ্যালু যেটা এলো এলো। এবার আমাদের ফাইনালি যেটা ফাইন্ড আউট করতে বলছে, তাই ভাবছিলাম যেখানে এক্সের ভ্যালুটা আলাদা করে, হ্যাঁ এক্স প্লাস ওয়াই। এবার তুমি একটা জিনিস দেখো, এক্স প্লাস ওয়াই, ওয়াই এর ভ্যালু অলরেডি তুমি এখান থেকে পেয়ে যাবে, ওয়াই ইকুয়াল টু 4x। তাহলে এখানে এক্স প্লাস 4x সব মিলে পাবে 5x, 5 ইন্টু, হ্যাঁ আমি ওইখানে 1/, এটা 5√5, নিচে 5 কেটে গিয়ে √5 10⁻⁻7, √5 এর ভ্যালু মোটামুটি হয় 2.23, হ্যাঁ রাউন্ড অফ করে হয়তো এটা এরকম থাকবে 2.24 মতো হয়তো ভ্যালু থাকবে। আচ্ছা, এইখানে একটা মিসকনসেপশন আসতে পারে, সেই মিসকনসেপশনটা আমি এখানে আগেই ব্লক করে দিলাম। এটা কিন্তু মেন কনসেপ্টের নিউমেরিক্যাল নয়, এটা দুটো মিসকনসেপশন আসতে পারে এখানে, এইটা একটা জায়গা, আরেকটা জায়গায় এইটা আসতে পারে। তোমাকে সাইমেলটেনিয়াস, এটা খুব ভালো প্রশ্ন দিয়েছে, খুবই ভালো প্রবলেম দিয়েছে, খুবই ভালো কোয়েশ্চেন দিয়েছে এটা। তারপর চলো দেখো সাইমেলটেনিয়াস সলিবিলিটি, নর্মাল সাইমেলটেনিয়াস সলিবিলিটির প্রশ্নের মধ্যে আমরা এটাকে যাব। আচ্ছা, থার্মো, আচ্ছা থার্মো নাকি, এটা কি দিয়েছে দেখি, আইডিয়াল গ্যাস এক্সপ্যানশন, ওয়ার্ক ডান, হ্যাঁ ভালো প্রশ্ন। ইলেকট্রোলাইজড কমপ্লিটলি আন্ডার কনস্ট্যান্ট প্রেশার, খুব ঝামেলার কিছু নয়, মানে কিছু এখানে যেটা হবে আমাদের থার্মোডাইনামিক্স অনুযায়ী W ইজ ইকুয়াল টু -P এক্সটার্নাল ইন্টু ΔV। আর কোনো কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে ওয়াটার ইলেকট্রোলাইজড, কোনো কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে আমরা কি লিখব, ΔNgRT। আচ্ছা, ইলেকট্রোলাইসিস হচ্ছে না, ইলেকট্রোলাইসিসে আচ্ছা ইলেকট্রোলাইসিসে এই জিনিসটা পাবো, ভালো কথা, ইলেকট্রোলাইসিসে এই জায়গাটা পাওয়া যেতেই পারে। তো কি বলছি, ইলেকট্রোলাইজ আন্ডার কনস্ট্যান্ট প্রেশার। দেখো ইলেকট্রোলাইসিসে নাম্বার অফ মোলসের যে জায়গাটা, এটা সাধারণত এটা মোটামুটি 2 মোল, এটা 144 গ্রাম। তাহলে 144 গ্রামের মধ্যে কিভাবে বিষয়টাকে ডিল করবে, বলো কিভাবে ভাবা যেতে পারে? 144 গ্রামের মধ্যে তুমি কিভাবে ম্যাটারটাকে ডিল করবে? মানে এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অনুযায়ী বলছে, দেখি যদি এটা কীভাবে। দেখো আমাদের কত বলেছে, 144 গ্রাম, তাহলে আমি 144 গ্রাম থেকে আগে অবশ্যই মোলটা দেখে নেব, জলের হচ্ছে তাহলে 8 মোল। এটাই এই প্রবলেমের খেলা, আর কিচ্ছু নেই, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। তাহলে আমরা এই প্রবলেম অনুযায়ী যদি যাই, এবার ইকুয়েশনটাকে বানানোর চেষ্টা করি, 8H2O আর 2 × 16 -
তাহলে ডেল এনজি কত বেরোনো যায়? ডেল এনজিকে আমরা কি করে বের করব? সামেশন অফ নাম্বার অফ মোলস অফ গেসিয়াস প্রোডাক্ট মাইনাস নাম্বার অফ মোলস অফ গেসিয়াস রিঅ্যাক্টেন্ট। তাহলে এখানে কত হচ্ছে গেসিয়াস প্রোডাক্ট? 8 যোগ 4, আর জল তো তুমি এখানে আলাদা করে কিছু নাওনি, লিকুইড। তাহলে ডেল এনজির জায়গায় 12, এখানে 12 ইন্টু, আচ্ছা আর এর ভ্যালু বলে দিয়েছে 8.3, টি কত বলেছে? 300, বেরিয়ে যাবে এখান থেকে। কত আসবে আর এখান থেকে? ওই মোটামুটি 10, ওই 300, 360, মোটামুটি 48, 98, 49, 249, 298। হয়তো 29.88ও হতে পারে, আবার রাউন্ড অফ করে 30ও হতে পারে। এই তো খেলা, আর তো কিছু নেই এই প্রশ্নটায়। থার্মো, তারপরে কি দিয়েছি? আচ্ছা আরেকটা ভালো, এই দেখো এই প্রশ্নটা বই থেকে দিয়েছে। কিভাবে? ডাইরেক্ট বইয়ের প্রশ্ন। ডুমাস মেথড স্যাম্পল পেপারে, যেটা আইআইটি কানপুর রিলিজ করেছিল, সেখানে জেল ঢাল মেথড ছিল। ওই প্রশ্নটা আরও ভালো মনে হয়েছিল আমার। কি দিয়েছে দেখো, নাইলন 66 পজিটিভ কার্বিল অ্যামিন। প্রশ্নটা অনেকগুলো আঙ্গিক রয়েছে, যেটা যেই অ্যাডভান্সে থাকে। আচ্ছা, নাইলন 66-এর মূলত মোনোমারগুলো কি কি? আমি লাস্ট ক্লাসে বলছিলাম ওই যে নাইলন, এই অ্যামাইড আর এই দিয়ে একটা কোয়েশ্চেনও করাচ্ছিলাম, গ্লিপটাল আর এই নাইলন দিয়ে, একটা না দুটো প্রশ্ন করাচ্ছিলাম। আচ্ছা, ইনভলভ ইন নাইলন 66-এর ক্ষেত্রে কি লাগবে? নাইলন 66-এর ক্ষেত্রে দরকার হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের দরকার পড়বে, CH2 এটা একটা ইম্পর্টেন্ট মোনোমারের মধ্যে যাবে। আর তার সঙ্গে দরকার ছিল কি? অ্যাডিপিক অ্যাসিড। এবার কি বলছে দেখো, এদের দুজনের মধ্যে এই গ্রুপটার স্পেসিফিকেশন কি দেখো, কত ডিগ্রি অ্যামিন? 1 ডিগ্রি অ্যামিন। তো 1 ডিগ্রি অ্যামিন হওয়ার ফলে এর মধ্যে তোমার সামনে জাস্টিফিকেশন রয়েছে 1 ডিগ্রি অ্যামিন। তাই জন্যে তুমি এখানে কি দিয়েছে? পজিটিভ কার্বিল অ্যামিন টেস্ট ইফ 10 মোলস অফ এক্স অ্যানালাইজড বাই ডুমাস মেথড। এবার দেখো কেন ডুমাস মেথডটাকে নিলাম, অঙ্কটায় কিচ্ছু দেয়নি, অঙ্কটা জাস্ট বেসিক ইউডিওমেট্রি ক্যালকুলেশন দিয়েছে বা ওই রকম ধরনের। জাস্ট এই ইকুয়েশনটা জানলেই তোমার হয়ে যাবে। জাস্ট এই ইকুয়েশনটা দেখো, ওই ইকুয়েশনটার অনুযায়ী যদি বসানো হয়, কটা কার্বন এখানে আছে? যথাক্রমে C6, H কত হবে? 6 দুগুণে 12 আর 2 14 আর 2 16, N এর ভ্যালু যথাক্রমে 2। তার মানে এক্স ইকুয়েশন অনুযায়ী এক্স করেসপন্ডস টু 6, ওয়াই করেসপন্ডস টু 16 এবং জেড করেসপন্ডস টু 2। এবার 2x প্লাস ওয়াই বাই 2, দেখো তাহলে y বাই 2, y বাই 2, x CO2, আমরা ডুমাস মেথড থেকে বেসিক্যালি কি করি? ডুমাস মেথড থেকে আমরা বেসিক্যালি শুধুমাত্র নাইট্রোজেন এস্টিমেট করি, আর কপারের পার্টটা যদি দিতে চাও দিতে পারো।
জাস্ট অ্যামাউন্ট অফ নাইট্রোজেন গ্যাস ইনভলভড। তাহলে কত হবে দেখো, এখান থেকে যদি আমরা মোলার মাস পাই, এটা দেখি এখান থেকে যদি মোলার মাস দেখে নিই আমরা, লাগবে না কত মোল, 10 মোল। আচ্ছা 10 মোল যদি এখান থেকে দেখি আমরা, এখান থেকে আসছে 72 আর 16 88 28, এমনি তো 116। আচ্ছা 1 মোল, এখান থেকে আমার সেটাও বিষয় নয়, এখানে কত মোল আছে 1 মোলে। জায়গাটা এখানে যেটা বোঝার আছে, 1 মোল থেকে আমি কত নাইট্রোজেন পাচ্ছি, 1 মোল, কিচ্ছু করতে হবে না আর। তুমি 1 মোল থেকে কত নাইট্রোজেন পাচ্ছ, পুরো ইকুয়েশনটার মধ্যে এটা তুমি 1 মোল হেক্সামিথিলিন ডায়ামিন থেকে 1 মোল নাইট্রোজেন পাচ্ছ, 1 মোল থেকে 1 মোল। তাহলে 10 মোল থেকে ন্যাচারালি কিভাবে স্টোইচিওমেট্রিক রেশিও ইকুয়াল টু মোলার রেশিও, 10 মোল থেকে 10 মোল পাবে, তাহলে এটা কত হবে 10 মোলই পাবো আমরা, 10 মোলস নাইট্রোজেন। এবার তাহলে কি হবে, 10-এর সাথে 28 গুণ দিয়ে দেবো, কারেক্ট আনসার হবে 280 গ্রাম। এই তো বেসিক ডুমাস মেথডের কোয়েশ্চেন দিয়েছে। বলো, ডাউট থাকলে বলো। বেসিক ডুমাস মেথডের প্রবলেম দিয়েছে। জাস্ট কি করলাম, ইকুয়েশনটা এখানে তুলে নিলাম, যে একদম দেখো বই থেকে এনসিআরটি থেকে ইকুয়েশনটা তোলা, মানে ওটাই ডিমান্ড করেছে, ওটাই ডিমান্ড ছিল। চলো এগোই। অর্গ্যানিক, আচ্ছা তো খুব বেশি কিছু নেই। এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন ছিল, এটা সত্যি ভালো প্রশ্ন ছিল, এটার মধ্যে অনেকগুলো মানে ছোট 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 কনসেপ্ট ছিল। আচ্ছা প্রথমটা কঠিন প্রশ্ন নয়, মানে এই রিয়াকশানগুলো ইটসেলফ জানা, কিন্তু ওভারঅল প্রশ্নটা লাস্টে একটু ট্রিক আছে। উডস রিয়াকশান, এবং এই যে জায়গাটা এটা হচ্ছে সাইক্লিক কিটাল, এটা মূলত অ্যালডিহাইড বা কিটোনকে প্রোটেক্ট করার কাজে ব্যবহার হয়, মূলত অ্যালডিহাইড বা কিটোনকে প্রোটেক্ট করা। আর উডস রিয়াকশানে আমরা কি করি, আমরা অ্যালকাইল হ্যালাইড বা অ্যারাইল হ্যালাইডকে মিলিয়ে দুটো মলিকিউলকে একসাথে অ্যাসোসিয়েট করি। তাহলে মূল এখান থেকে যে জায়গাটা উঠে আসবে, দুটো মলিকিউল একজন আরেকজনের সঙ্গে অ্যাসোসিয়েট হচ্ছে, এ দেখো এদেরকে তুমি যদি রিকভার করো, হাইড্রোলিসিস করো, এরা অ্যালডিহাইড হিসেবে ফেরত আসবে। হলো, তারপরে তুমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছ, দিয়ে H3O+, সোডিয়াম হাইড্রোক্সাইড H3O+, এটা হচ্ছে ক্যানিজারো, কারণ এই অ্যালডিহাইডগুলোর ক্ষেত্রে কোনো রকম আলফা হাইড্রোজেন নেই, তো এখানে আমরা ক্যানিজারো ছাড়া আর কিছু পাবো না। ক্যানিজারো রিয়াকশন কিভাবে হয়, ডিসপ্রপোর্শনেশন, একটা অ্যাসিড হবে। এটা কি ধরনের ক্যানিজারো, ইন্ট্রামলিকিউলার ক্যানিজারো। ইন্ট্রামলিকিউলার ক্যানিজারো। আচ্ছা এটা পেলাম আমি কিউ। এবার এখান থেকে ডিকার্বক্সিলেশন হবে, বা ডিকার্বক্সিলেশন দিয়ে আমাকে আমার প্রোডাক্টে নিয়ে যেতে হবে। আচ্ছা ডিকার্বক্সিলেশন করলে এখান থেকে কীরকম ধরনের প্রোডাক্ট, আচ্ছা তুমি তার আগে এইখানটা দেখে নাও মোলার মাস 210 আসছে কিনা। দেখো এখান থেকে C6H4 হোল 2, আর এখান থেকে হচ্ছে CHO হোল 2 যদি হয়, এখান থেকে তো 72 6 4 76 152 প্লাস 12 13 16 19 38, এখানে প্লাস, হ্যাঁ 12 একে 13 13 আর 16 29, হ্যাঁ 58। এ দেখো 210 কারেক্ট আছে, 100% পাচ্ছি 210। আচ্ছা এরপরে কি আছে, NaOH আর CaO,
তা NaOH CaO দিলে কি প্রোডাক্ট হবে? আচ্ছা, এখানে একটা ছোট্ট ভুল হয়ে গেল, এটা একটুখানি ডিসপ্রপোর্শনেশন, লেখার ভুল, CH2OH। আচ্ছা, ডিকার্বক্সিলেশনে কি হবে? কার্বন ডাই অক্সাইড এলিমিনেটেড আউট। কিচ্ছু নেই, এটা হাইড্রোজেন হয়ে গেছে। তারপর তো নর্মাল SN2। CH2Br। এর পরের জায়গাটা দেখো, এটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, এটা কিন্তু বেনজাইল 1 ডিগ্রি বেনজাইল হ্যালাইড। 1 ডিগ্রি বেনজাইল হ্যালাইড, তার সেটা টি, তার সাথে রিয়াক্ট করছে আর, আরটা দেখো ছোট করে লিখে দিয়েছে, তার সাথে আর রিয়াক্ট করছে, খুব ভালো কথা। তা যদি আর এর সঙ্গে রিয়াক্ট করে, আর এর সঙ্গে আবার এই সোডিয়াম হাইড্রাইড দিয়েছে, এটার কিছুই করবে না, এ আরটাকে না এরকমভাবে নিয়ে যাবে। আচ্ছা দেখো, এখানে টি আর আর এর জায়গাটা আমি একটু আলাদা করেই দেখাই। রেডটা কেমন আসছে, লালটা কেমন আসছে? দেখো, এইখানটা যদি খেয়াল করো, ও মাইনাস করে দিচ্ছি কেন? ও মাইনাস করছি কেন? সোডিয়াম হাইড্রাইড NaH, ওকে এসে তুলে নিয়ে বেরিয়ে, ওই হাইড্রাইড, ওই হাইড্রোজেনটাকে তুলে নিয়ে ওটাকে রিঅ্যাক্টিভ ফর্মে করে দিচ্ছে, অ্যালকক্সাইডের ফর্মে নিয়ে চলে আসছে, এবং এটা নর্মাল SN2 হচ্ছে। রিয়াকশানটার নাম আমরা চিনি, খুব ভালো প্রশ্ন দিয়েছে এটা, এই স্টেপটা, উইলিয়ামসন ইথার সিনথেসিস। CH2O CH2 এইটা আসবে আমার প্রোডাক্ট। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নেওয়ার আছে তার আগে, এটা 100% এলো, এটা তার থেকে 50%, ভালো কথা। এটা 50%, মানে এটা কত মোল আসছে? আচ্ছা, মোলার মাস 100। আচ্ছা, তাহলে এখান থেকে আমার এটা নাম্বার অফ মোলসে আসছে, কত মোল তুলছে আমি? 16 মোলস, খুব ভালো কথা। আচ্ছা, এটা এখান থেকে আমার এলো 16 মোলস, তার 50% 8 মোলস, তার 50% 4 মোলস, তার 50% 2 মোলস। আচ্ছা, এর সঙ্গে আর রিয়্যাক্ট করছে, আর রিয়্যাক্ট করছে, তার মানে কি? কতটা আর রিয়্যাক্ট করছে ধরে নিতে হবে। 2 মোল টি আছে, আমি ধরে নিচ্ছি আর ও আচ্ছা, এখান থেকে দেখো এইখানেই বিষয়টা, এই যে আর আমি ধরলাম এখানে 4 মোল পেয়েছি, আমি 4 মোল আরকেই রিয়্যাক্ট করিয়ে দিলাম, 4 মোল আরকে রিয়্যাক্ট করলাম, এখানে 2 মোল আছে, তাহলে আলটিমেট রেশিওটা কি দাঁড়াচ্ছে? আলটিমেট রেশিওটা যেটা দাঁড়াচ্ছে, মানে এখানে 50% হলে 2 মোল, এখানে 50 থেকে এইটায় বেরোচ্ছে আমাদের
এটা বেরোচ্ছে টেকনিক্যালি মানে 2 মোল টি আর এখানে 4 মোল আর, তাহলে এখানে লিমিটিং অ্যাপ্রোচ থাকবে। আচ্ছা ফাইনাল যেটা থাকছে, ফাইনাল যে জিনিসটা থাকছে আমাদের সেটা একটু মোলার মাসটা দেখে নেওয়া যাক কত আসছে। মোলার মাসটা এখানে কটা বেনজিন, 77, এখানে হচ্ছে 76, 77, 154, 152, 306, 306, 14, 14, 28, 306, 28, 54, হ্যাঁ 34, 350-এর মতন আসছে। এর মোলার মাস মোটামুটি 350-র মতো আসছে, 350-র মতো আসছে। হ্যাঁ এইখানটায় যেটা বলার, এখানে কিন্তু একটা লিমিটিং রিয়েজেন্টের অ্যাপ্রোচ চলে আসবে। কেন বলছি, দেখো এটা 2 মোল রিঅ্যাক্ট করছে, মানে 50% দিয়ে তোমাকে 50% ইল্ড ডেলিভার করছে। কিন্তু তুমি এখানে একটা জিনিস ভেবে দেখো, তুমি দুটো রিঅ্যাক্টেন্ট নিচ্ছ, সেখান থেকে তুমি তার মানে 50% ইল্ড পাচ্ছ। দুটো হলে তো আলটিমেট একটা 2 মোল একটা 4 মোল রিঅ্যাক্ট করছে, মানে 4 মোল রিঅ্যাক্ট করছে 2 মোলের সাথে, মানে বেসিক্যালি এরকমই হয়। আলটিমেট 4 মোলস রিঅ্যাক্ট উইথ 2 মোল, তাহলে 1 মোল রিঅ্যাক্ট করছে কতর সাথে, হাফ মোলের সাথে। মানে এটা বেসিক্যালি এই জায়গাতে যেটা হওয়া উচিত, এটা কিন্তু হাফ মোলস পাওয়ার কথা, হাফ মোলস পাওয়ার কথা। কেন বলছি, এখানে দেখো 4 মোলস অফ আর রিঅ্যাক্টস উইথ 2 মোলস অফ 2, তার মানে কি, তার মানে 1 মোল কতর সাথে রিঅ্যাক্ট করবে, 2/4, 2/4 মানে কি হাফ মোল, মানে 2 মোল 4 মোল আর রিঅ্যাক্ট করছে 2 মোল টি এর সাথে, তাহলে 1 মোল আর রিঅ্যাক্ট করবে কতর সাথে, জায়গাটা ক্লিয়ার? 1 মোল আর রিঅ্যাক্ট করলে আলটিমেট জিনিসটা যেটা ফাইনাল প্রোডাক্ট দিচ্ছে হাফ মোলের সঙ্গে, মানে 2 মোলের সাথে 2 মোলের সাথে তো 4 হবে না, 4 মোল থেকে আসছে 2, তাহলে 1 মোল থেকে আসছে 1/2 মোলস, তাহলে এটা 1/2 মোলস। এর মোলার মাস কত এসছে 350, নাম্বার অফ মোলস হচ্ছে হাফ, ইকুয়াল টু ওয়েট বার করতে হবে, গিভেন মাস অফ এস বাই মোলার মাস অফ এক্স, ওয়েট অফ এস 175 গ্রাম আসা উচিত, 175 আসা উচিত, 175 হওয়ার কথা। এটা এটা খুব ভালো জায়গা দিয়েছে কিন্তু, এটা 175 গ্রাম এরকমই হবে লাস্ট পোর্শনে। এটা কি আমি একটা জিনিস, হ্যাঁ তাই তো বলছি, খুব ভালো। এই প্রশ্নটা হলেই আমাদের পেপার 1টা কমপ্লিট করিয়ে দেবো আমি আজকে। কোথায় গেল, আচ্ছা সেকশন 4-এ চলে এলাম। সেকশন 4, চলো এ দেখো সেকশন 4-এ পুরোটাই, এটা আমি কোথার থেকে নিয়েছি, সিবিএসসির যে ল্যাব ম্যানুয়ালটা আছে, বোর্ডের যে ল্যাব ম্যানুয়ালটা প্র্যাকটিক্যালি সেইটাকে পুরো তুলে দিয়েছে। দেখো কি দিয়েছে, ভাবনা চিন্তার কিচ্ছু নেই, পাসিং H2S ইন প্রেজেন্স অফ H2, তুমি শুধু মেলাও কোন গ্রুপের কি রিয়েজেন্ট, আর কিচ্ছু না। প্রথম রিয়েজেন্টটা হয় গ্রুপ 4-এর জন্যে, প্রথমটা গ্রুপ 4, তারপরেরটা হবে গ্রুপ 5। তাহলে কোথায় কোন ক্যাটায়ন থেকে তো সবাই মোটামুটি জানে। গ্রুপ 3 আর গ্রুপ 2 জাস্ট মিলিয়ে দেওয়া। গ্রুপ 4 মানে অবভিয়াসলি কার সাথে মিলবে, গ্রুপ 4 মানে পির সঙ্গে যাবে ম্যাঙ্গানিজ, গ্রুপ 5 মানে এর সঙ্গে যাবে বেরিয়াম, গ্রুপ 2 মানে কপার, এস এর সঙ্গে 1, আচ্ছা পি এর সাথে 3, এস এর সঙ্গে 1, অপশান 1 কারেক্ট, আর দেখারই দরকার নেই। কিউ এর সঙ্গে 4, হ্যাঁ, আর হ্যাঁ 3, এই যে ডাইরেক্ট প্রশ্ন দিয়েছে, ডাইরেক্ট কোয়েশ্চেন দিয়েছে, একদম সোর্স তুলে দিয়েছে। এটা কোন বই বলে দিচ্ছে আমি, তুমি খুঁজো, গুগলে অ্যাভেলেবেল আছে বইটা, সিবিএসসি ল্যাব ম্যানুয়াল লিখলেই হবে, সিবিএসসি ল্যাব ম্যানুয়াল লিখলেই চলে আসবে। আচ্ছা ভালো প্রশ্ন করতে হবে।
অর্গানিকগুলো একটু কোয়েশ্চেনগুলো হয়তো ছোট হয়ে গেছে। আচ্ছা কি দিয়েছে, টোলুইন, টোলুইনকে এটা ইটার্ড রিয়াকশন, আলটিমেট টোলুইন থেকে বেনজালডিহাইড অ্যাপিয়ার করবে, বেনজালডিহাইড, তারপর এটা বেনজোইক অ্যাসিডকে PCl5, এটাও সব এনসিইআরটিতে দেওয়া আছে, COCl, বেনজামাইড, P2O5 দিলে এটা NC আইসোসায়ানাইড হয়ে যাবে, ও সরি NC আইসোসায়ানাইড কেন, সায়ানাইড হয়ে যাবে, ডিহাইড্রেশন। তারপরে এটা নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিনকে আয়রন HCl দিলে অ্যানিলিন, তারপরে ডায়াজোনিয়াম, ডায়াজোনিয়াম, টোলুইন, টোলুইনকে Cl2H নিউ, আচ্ছা টোলুইনকে Cl2H নিউ দিয়ে সবটা করেছে, এটা কিন্তু কি হবে, প্রথম স্টেপে এটা জেমিনাল ডাইহ্যালাইডস এটা করবে, তারপরে ওয়াটার দিয়ে এনসিইআরটি 363 233 12 সমস্ত বইয়ের রিয়াকশন। CHO টোলেন্স দিলে COH, SO2Cl2 আলাদা করে কিচ্ছু না, আর তারপরে বেনজামাইড, CONH2, লাস্টে ট্যানিলিন, এনসিইআরটি পেজ নাম্বার 402, নতুন বইতে 403, ও সরি পুরো রিয়াকশানটা দেওয়া আছে 403 বা 273-এ। প্রথম স্টেপে কী হবে, অ্যানিলিনকে অ্যাসিট্যানিলাইড, অ্যামিনসে লাইভে মেন্সের প্রচুর কোয়েশ্চেন করিয়ে রেখেছিলাম, প্যারাপোজিশনে, তারপর লাস্টে ওটাকে হাইড্রোলিসিস করে প্যারানাইট্রোফিনল হয়ে গেল। এবার কার সাথে কাকে দেবে, কোনটা কোন রিয়াকশানে যাবো, কোন রিয়াক্টেন্ট, আচ্ছা পি এর সঙ্গে 2 স্টিফেন অ্যালকাইল বা অ্যারাইল সায়ানাইড থেকে বেনজালডিহাইড উৎপন্ন হয়, তৈরি হয়। হফম্যান, হফম্যান হফম্যান হফম্যানের সঙ্গে লাস্টেতে যাবে বেনজামাইড, মানে 4-একটা, আর এর সঙ্গে 4 ডিগ্রেডেশন। স্যান্ডমেয়ার, স্যান্ডমেয়ারের সঙ্গে ডায়াজোনিয়াম যাবে, স্যান্ডমেয়ারের সঙ্গে ডায়াজোনিয়াম যাবে, আর প্রথমটা বেনজালডিহাইডের সাথে ক্যানিজারও যাবে, ব্যাস। এস এর সঙ্গে 1, পি এর সঙ্গে 2, আচ্ছা পি এর সঙ্গে 2, এস এর সঙ্গে 1, কোনটায় আছে, পি এর সাথে 2 এস, চলো বি ডান, বি ডান হয়ে গেল। চাপের কোয়েশ্চেন নয় মোটেই, অনেকগুলো দিয়েছে, এই যা খুব ভালো প্রশ্ন, প্র্যাকটিক্যালের প্রশ্ন, এটা প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির কোয়েশ্চেন। কি দিয়েছে দেখো, টোটালটাই প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির কোয়েশ্চেন। আচ্ছা এটা এটা ইয়েতে কেমন আসছে, এতে কেমন আসছে, হ্যাঁ আমি তো মোটামুটি দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো কিভাবে করব এই কোয়েশ্চেনটা, এটাকে আমরা, খুব ভালো প্রশ্ন এটাও। আচ্ছা এর মধ্যে যেটা 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 ডিরেক্ট বলা যায়, দেখো অ্যানিলিনিয়াম ক্লোরাইডটাকে তুমি যদি -HCl করো, অ্যানিলিনিয়াম ক্লোরাইডকে তুমি যদি মাইনাস, তাহলে এটা ব্যাক টু কী হবে, NH2 অ্যানিলিন, অ্যানিলিনের সঙ্গে ফিনাইল, অ্যানিলিনের সঙ্গে এখানে আর এর সঙ্গে 1 ডেফিনেটলি যাবে, আর এর সাথে 1 কোথায় আছে, এনসিইআরটি পেজ নাম্বার 476 অথবা 276, 12-এর বইতে কাপলিং রিয়াকশান অ্যানিলিনের সঙ্গে ডায়াজোনিয়াম সল্ট, প্যারা অ্যামাইনো অ্যাজোবেনজিন,
সরি, লেখাটা এটা উল্টো দিকে লিখি, তাহলে মেকানিজমটা দেখাতে, রিয়াকশনটা দেখাতে সুবিধা হবে। প্যারা অ্যামাইনো অ্যাজোবেনজিন, ইয়েলো কালারের ডাই, আর এর সঙ্গে 1, আর এর সঙ্গে 1, এমনি দুটো অপশান ক্রস হয়ে গেল। এবার শুধু আমাকে পিটা মেলাতে হবে, আর কিচ্ছু মেলাতেই হবে না, মানে জাস্ট আমি বলছি আনসার মেলানোর জন্য, বুঝিয়ে তো পুরোটাই দেবো। আচ্ছা, প্রথমটার ক্ষেত্রে তুমি হাইড্রোলিসিস করো, প্রথমটা খুব ভালো প্রশ্ন, এটা তুমি হাইড্রোলিসিস করো, না করেও করা যাবে, দেখবে প্রথমটা একটা স্পেসিফিক, এটা গত বছর 24-এর 27শে জানুয়ারির মেন্সে এরকম একটা কোয়েশ্চেন ছিল, আমি একদম দিন ধরে বলছি। থ্যালিন টেস্ট, ফেনলের আইডেন্টিফিকেশনের একটা ক্যারেক্টারিস্টিক টেস্ট হচ্ছে থ্যালিন, একটা ক্যারেক্টারিস্টিক টেস্ট হচ্ছে থ্যালিন টেস্ট। এবার থ্যালিন টেস্টের এটা ফেনলের জন্য স্পেসিফিকভাবে অ্যাপ্লিকেবল। এবার দেখবে তুমি ফেনলের সাথে কোনটা থ্যালিন টেস্ট দেয় ফেনল। এবার এখানে কি বলছে দেখো, 5 নম্বর, আফটার কমপ্লিট হাইড্রো ইট উইল নট গিভ নিনহাইড্রিন টেস্ট, ডাজ নট গিভ পজিটিভ থ্যালিন টেস্ট, একদমই না, পি এর সঙ্গে 5 হবে না। বি, প্রবলেম সলভড, প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। এবার আমি এটাকে বুঝিয়ে দিই কিভাবে। তুমি এটাকে হাইড্রোলিসিস করো, এটাকে যদি হাইড্রোলিসিস করো তুমি কি পাচ্ছ দেখো, তুমি এটাকে হাইড্রোলিসিস করলে তুমি এটাতে এরকম একটা জিনিস পাবে। এটা একটা পেলে অ্যামাইনো অ্যাসিড, আরও একটা জায়গায় অ্যামাইনো অ্যাসিড পাবে, তুমি হাইড্রোলিসিস এখানেও তোমায় করতে হবে। NH2, এ দেখো গ্লাইসিন পেলাম, তার সঙ্গে মিথানলও পেয়ে গেলাম, ওটা ইস্যু নয়। তুমি দেখো তাহলে কতগুলো অ্যামাইনো অ্যাসিড পাচ্ছ। অ্যামাইনো অ্যাসিডের আইডেন্টিফিকেশন টেস্ট হচ্ছে নিনহাইড্রিন। নিনহাইড্রিন গিভস পার্পল কালার and it also reacts with neutral ferric chloride with violet color. হ্যাঁ, হেক্সাফেনক্সাইডোফেরেট 3, মানে ট্রিস হেক্সাফেনক্সাইডোফেরেট 3 আয়ন তৈরি করার ক্ষমতা আছে। তো এই যে ফেনলিক OH, দিস ইজ ফেনলিক OH, এটা এর তো আরেকটা ক্যারেক্টারিস্টিক টেস্ট ফেনলিক OH হয় না, থ্যালিন টেস্ট অ্যান্ড violet coloration with neutral FeCl3, violet coloration with neutral FeCl3। তো এটা খুব দরকারি অ্যাপ্রোচের মধ্যে যাবে। প্রথমটা এই জন্য এটা পি এর সঙ্গে 2 এলো, আর এখানে ডাজ নট গিভ, অপশান পি বাদ হয়ে গেল। আচ্ছা, সেকেন্ডেরটা যদি আমি কিউতে আসি, আচ্ছা কিউ এর জন্যেও কি হবে, কিউ এর জন্যেও তুমি হাইড্রোলিসিস করবে, কিউতেও তুমি হাইড্রোলিসিস করবে। কিউতে যদি হাইড্রোলিসিস করো কি পাওয়া যাবে,
এটা হবে। এখানেও তুমি কি কি পাচ্ছ, এখানে তুমি যেটা পাবে সেটাই বলি, সেটা হচ্ছে ল্যাসাইন্স টেস্ট, নিউট্রাল ফেরিক ক্লোরাইডের ব্লাড রেড কালার। না, এটার মধ্যে এইটা পাবে, কিউয়ের সঙ্গে তুমি ডেফিনেটলি পাবে 5। কেন? কিউয়ের মধ্যে দেখো কোনো রকম ফেনলিক ওএইচ নেই, তো থ্যালিন টেস্ট দেওয়ার প্রশ্ন নেই, কিন্তু দুটো অ্যামাইনো অ্যাসিড আছে, মানে অ্যামাইনো অ্যাসিড আছে। তাহলে অ্যামাইনো অ্যাসিড কোনো জায়গায় যদি অ্যাভেলেবল হয়, এটা যেমন এই লিউসিন টাইপের একটা অ্যামাইনো অ্যাসিড আসছে বোধহয়, লিউসিন বা আইসোলিউসিন, তো ওরকম ধরনের অ্যামাইনো অ্যাসিড তখনই নিনহাইড্রিন টেস্ট দিয়ে তুমি একটা কালারেশন করে, নিনহাইড্রিন টেস্ট হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের ক্যারেক্টারিস্টিক টেস্ট, যেটা দিয়ে এদেরকে ডিফারেন্সিয়েট করা হয়। আরেকটা শেষেরটা যেটা দিয়েছে না, এটা অ্যাকচুয়ালি দারুণ কোয়েশ্চেন দিয়েছে। এটা এনসিইআরটি 368 বা 238-এর একটা টেবিলে দেওয়া আছে, ফিনাইল হাইড্রাজিন। এটা কিন্তু ফিনাইল হাইড্রাজিন দিয়েছে, এটা কোনোভাবেই কিন্তু ওসাজোন বা গ্লুকোসাজোন দেয়নি। খেয়াল করো, রিয়াকশন উইথ গ্লুকোজ উইল গিভ করেসপন্ডিং হাইড্রাজোন, গ্লুকোজের সাথে রিয়াকশন করে হাইড্রাজোন ডেলিভার করে, কারণ এই স্টেরিক হিন্ড্রেন্সের কারণে। আমি যদি রিয়াকশনটা দেখিয়ে দিই তাহলে বুঝতেই তোমাদেরই সুবিধা হবে। গ্লুকোজের সঙ্গে তুমি এটা যদি যায়, এখানে স্টেরিক ফ্যাক্টর একটা বড় ইস্যু, তাহলে এখান থেকে কি হচ্ছে, এখান থেকে গ্লুকোসাজোন মোটেই তৈরি হচ্ছে না, হাইড্রাজোন তৈরি হবে। হাইড্রাজোন ডেলিভার হবে, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা কিন্তু। গ্লুকোজ থেকে এই ফিনাইল হাইড্রাজিন দিয়ে ফিনাইল হাইড্রাজোন ডেলিভার হবে, ফিনাইল হাইড্রাজোন ডেলিভার হবে এখান থেকে। তো এইটা হচ্ছে এখান থেকে মেন যে জায়গাটা হলো। হ্যাঁ, অর্থাৎ অ্যানিলিনিয়াম আয়ন, এটা এনসিইআরটিতে পেজ নাম্বার 399 বা 269-এ দেওয়া আছে। হয়ে গেল, দিস ইজ অল অ্যাবাউট পেপার 1। তাহলে আশা করি একটা কম্প্রিহেন্সিভ, একটা মোটামুটি ডিটেলড সলিউশন তোমাদের কাজে লাগবে, এরকমভাবে বানাতে মানে তৈরি করে দিতে পারলাম জিনিসটা। দেখো প্রত্যেকে, এবার আজকে একটু সময়ের বিষয় আছে, আমার পরেই ক্লাস রয়েছেন স্যারেদের, তো আমি পেপার 2টা চাইলেও এখন করতে পারবো না, পেপার 2টা বানানো ছিল। ঠিক আছে, এখন কি করা যাবে? তোমরা তাহলে এই জিনিসটা দেখে নাও, আমি চ্যানেলে দিয়ে দিচ্ছি পেপার 1 যেই অ্যাডভান্স ডিটেল সলিউশন। আমি এই সপ্তাহের মধ্যেই চেষ্টা করছি পেপার 2টাকেও করে দেওয়ার, যত তাড়াতাড়ি সম্ভব। পেপার 2টা অ্যাটলিস্ট, মানে পেপার 2 আমার সলিউশন করা হয়ে গেছে, পেপার 2 সলিউশন আমার করা হয়ে গেছে পুরো। এবার পেপার 2টা আমি চেষ্টা করছি আজকেই অ্যাটলিস্ট কমিউনিটি পোস্টে যদি কোনোভাবে পিডিএফ ফাইলটা শেয়ার করে দিতে পারি যেটা সলভিংয়ের, তাহলেও কিছুটা লাভ হবে। ঠিক আছে, তো এইটাই কথা রইল। খুব ভালো করে জিনিসটাকে দেখো কোনো কাজে লাগছে কিনা, বা যারা করে এসছো তাদের তো চেকিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে, বা তারা ঠিক আছে তারা এখন এর থেকে বিরত থাকো, তারা খুব ভালো করে এই যে কটা দিন তোমরা এখন একটু রিল্যাক্স করো, ভালো থাকো। যদিও রিল্যাক্স কি, সামনে মানে সব পরীক্ষা তো এখনও চলবে প্রায় জুন মাস পর্যন্ত। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পেপার 2 নিয়ে। বাই।